আপনাদের গল্পলোকে। আজ আমরা হাজির হয়েছি সত্যজিৎ রায়ের এক অনবদ্য ফেলুদা কাহিনী গোসাইপুর সরগরম। রহস্য, রসিকতা আর গ্রামীণ পরিবেশে সাজানো এই গল্পে পাবেন এক অদ্ভুত চিঠি, জমিদার বাড়ির আতঙ্ক আর ফেলুদার তীক্ষ্ণ তদন্ত। তাহলে আসুন শুরু করি আজকের গল্প। গোসাইপুরে আপনার চেনা একজনকে থাকেন না? রহস্য রোমাঞ্চ উপন্যাসিক জটায়ু ওরফে লালমোহন গাঙ্গুলিকে জিজ্ঞেস করল ফেলুদা। আমরা 3 মাস্কেটিয়ার্স ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখে হেঁটে হেঁটে একেবারে গঙ্গার ধারে পৌঁছে গেছি। প্রিন্সেপ ঘাটের কাছে যে গম্বুজওয়ালা ঘরটা আছে সেটার মধ্যে বসে চানাচুর আর গঙ্গার হাওয়া খাচ্ছি। সময় হচ্ছে বিকেল 5টা, তারিখ অক্টোবরের 13। আমাদের সামনেই জলের মধ্যে একটা বয়া ভাসছে। সেটার ব্যবহার কি সেটা লালমোহনবাবুকে বুঝিয়ে দিয়ে ফেলুদা প্রশ্ন করল। ভদ্রলোক বললেন, আছে বই কি, তুলসীবাবু, তুলসীচরণ দাশগুপ্ত অ্যাথেনিয়ামে অঙ্ক আর জিওগ্রাফি পড়াতেন। রাজা দীনেন্দ্র স্ট্রিটে থাকতেন, এখন রিটায়ার করে চলে গেছেন গোসাইপুর। ওখানে পৈতৃক বাড়ি আছে। ভদ্রলোক তো কতবার আমাকে যাবার জন্য লিখেছেন। আমার বিশেষ ভক্ত, জানেন তো। নিজেও গল্প টল্প লেখেন ছোটদের জন্য, সন্দেশে গোটা দুয়েক বেরিয়েছে। কিন্তু হঠাৎ গোসাইপুর কেন? ওখান থেকে একটা চিঠি এসছে। লিখেছেন জীবনলাল মল্লিক, শ্যামলাল মল্লিক তস্যপুত্র জীবনলাল। বংশপরিচয় 3য় খণ্ড খুলে দেখলাম গোসাইপুরের জমিদার ছিলেন এই মল্লিকরা। ফেলুদা থামল, কারণ একটা জাহাজ প্রচণ্ড জোরে ভোঁ দিয়ে উঠেছে। আজই সকালে গোসাইপুরের চিঠিটা এসছে সেটা জানি, যদিও তাতে কি লেখা ছিল জানি না। চিঠিটা পড়ে ফেলুদা একটা 4 মিনিট ধরিয়ে কিছুক্ষণ চুপ করে বসেছিল, সেটা লক্ষ্য করেছি। কি লিখেছেন ভদ্রলোক? লালমোহনবাবু জিজ্ঞেস করলেন। লিখেছেন তার পিতাকে নাকি কেহ বা কাহারা হত্যা করার সংকল্প করেছে। আমি গিয়ে যদি ব্যাপারটার একটা কিনারা করতে পারি তাহলে উনি বিশেষ কৃতজ্ঞ বোধ করবেন এবং আমাকে উপযুক্ত পারিশ্রমিক প্রদান করবেন। চলুন না মশাই, বললেন লালমোহনবাবু। বেশ তো ঝাড়াঝাপটা এখন। আমার নতুন বই ভিড়িয়ে গেছে, আপনার হাতেও ইমিডিয়েট কিছু নেই। তাছাড়া হিল্লি দিল্লি তো অনেক হলো, এবার স্বাদ বদলের জন্য পল্লীগ্রামটা মন্দ কি? কাছেই সেগুনহাটিতে শুনেছি বিরাট মেলা হয় এই সময়টাতে। চলুন স্যার, বেরিয়ে পড়ি। ওদের বাড়িতে নাকি থাকার অসুবিধে আছে, তাই মাইল 3 দূরে শ্রীপুরে কোনো এক চেনা বাড়িতে আমার ব্যবস্থা করবেন বলেছেন। সাইকেল রিকশাতে যাতায়াত। আমার মনে হচ্ছিল গোসাইপুরেই থাকতে পারলে সুবিধে হতো, তাই আপনার বন্ধুটির কথা জিজ্ঞেস করলাম। আমার বন্ধু উইল বি ড্যামড গ্ল্যাড। আর আপনি যাচ্ছেন শুনলে তো কথাই নেই, উনি আপনার দারুণ ভক্ত। আর কার কার ভক্ত সেটা জেনে নি। লালমোহনবাবু এই খোঁচা দেওয়া প্রশ্নটাকেও সিরিয়াসলি নিয়ে বললেন। জগদীশ বসুর নাম করতে শুনেছি এককালে, বলতেন অত বড় মনীষী পৃথিবীতে নেই। আর গোবর বাবুর কাছে বোধহয় ছেলেবেলায় কুস্তি শিখেছে। আর আর ওই যথেষ্ট। গোসাইপুর যেতে গেলে কটোয়া জাংশনে নেমে বাস ধরতে হয়। কাটোয়া থেকে 7 মাইল, তার মানে বড়জোর 8 ঘন্টা। শ্যামলাল তস্যপুত্র জীবনলালকে ফেলুদা লিখে দিয়েছিল আমরা আসছি বলে, আর বলেছিল গোসাইপুরেই আমাদের থাকার বন্দোবস্ত হয়েছে। এদিকে তুলসীবাবু জটায়ুর চিঠি পাওয়া মাত্র উত্তর দেন। শুধু খুশি হয়েছেন তা নয়, লিখেছেন গোসাইপুর সাহিত্য সংঘ ফেলুদাতে লালমোহনবাবুকে একটা জয়েন্ট সংবর্ধনা দেওয়ার আয়োজন করতে চায়। লালমোহনবাবুর একেবারেই আপত্তি ছিল না, কিন্তু ফেলুদা কথাটা শুনে চোখ রাঙিয়ে বলল, দেশে ক্রাইম বন্ধ হয়ে গেলে গোমেন্দাদের হাড়ি চড়ে না। কি অবস্থায় কাজ করছি সেটা বুঝতে পারছেন? এতে আমার কি সংবর্ধনার আছে মশাই? আর বলে দিন যে আমার পরিচয়টা দয়া করে যেন গোপন রাখেন, নইলে তদন্তের 12টা বেজে যাবে। লালমোহনবাবুকে বাধ্য হয়ে আদেশ পালন করতে হলো, তবে এটাও লিখলেন যে সংবর্ধনা নিতে ওনার নিজের কোনো বাধা নেই। এই অনুষ্ঠানের কথা ভেবেই বোধহয় উনি নীল সুতোয় চিকনের কাজ করা একটা মোলমলের পাঞ্জাবি সঙ্গে নিলেন। তুলসীবাবু জানিয়ে রাখতেন যে গোসাইপুর গ্রামে ঢুকার মুখে যোগেশের মুদির দোকানে তিনি আমাদের জন্য অপেক্ষা করবেন। সেখান থেকে তার বাড়ি 10 মিনিটের হাঁটা পথ। কাটোয়া থেকে বাস ধরে গোসাইপুর যাবার পথে একটা পালকি দেখে বেশ অবাক লাগলো। ফেলুদা লালমোহনবাবুও দেখলাম ঘাড় ফিরে কয়েকক্ষণ পালকিটাকে দেখল।
কোন সেঞ্চুরিতে এসে পড়লাম মশাই। গোসাইপুরে বিজলি পৌঁছেছে তো। এতটা অজপাংড়া বলে তো আমার ধারণা ছিল না। বাসের কন্ডাক্টর যোগেশের দোকানের নাম জানে। তাকে বলা ছিল, ঠিক জায়গার চিরা গলায় গোসাইপুর গোসাইপুর বলে দুটো চিৎকার দিয়ে বাস থামিয়ে আমাদের নামিয়ে দিল। যে ভদ্রলোক লালমোহনবাবুর দিকে হাসি মুখে এগিয়ে এলেন, তিনি যে এককালে স্কুল মাস্টার ছিলেন সেটা আর বলে দিতে হয় না। ভদ্রলোকের হাতে টাপ্পি মারা ছাতা, পায়ে ব্রাউন কেডস জুতো, চোখে চশমা, পরনে হাফ পাঞ্জাবি, আর বুগলে একটা মান্ধাতার আমলের পুরনো ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন। ফেলুদার সঙ্গে পরিচয় করিয়ে দিতে ভদ্রলোক হেসে চোখ টিপু বললেন, আপনার আদেশ পালন করেছি, কোনো চিন্তা নেই। আপনি হলেন ট্যুরিস্ট, হোল লাইফ ক্যানাডায় কাটিয়েছেন, দেশে ফিরে পাড়াগ্রাম দেখার শখ হয়েছে। ভাবলাম আপনি যদি তদন্তের ব্যাপারে এসে থাকেন তাহলে তল্লাশির জন্য এখানে সেখানে গাপটি মারতে হতে পারে, কাজেই সেফ সাইডে থাকা ভালো। ট্যুরিস্টদের উগ্র কৌতূহল থাকে সেটা। আপনার বাড়িতে ক্যানাডা সম্বন্ধে তথ্যওয়ালা বই আছে আশা করি? ফেলুদা হেসে বলল। কোনো চিন্তা নেই, আবার বললেন তুলসীবাবু। তারপর লালমোহনবাবুর দিকে ফিরে বললেন, আর গাঙ্গুলি ভায়া, তোমাকে কিন্তু একটু ঝক্কি পোয়াতে হচ্ছে। তরশু অর্থাৎ শুক্রবার আমাদের নিউ প্রাইমারি স্কুলে একটা ফাংশন অ্যারেঞ্জ করেছি। সুরেশ চাকলাদার উকিল পৌরোহিত্য করবেন। কিছু না, একটু নাচ গান, দুটো আবৃত্তি, দুটো ভাষণ, এই আর কি। আমাদের পোস্টমাস্টার হরিহরের ছেলে বলদেব ভালো ছবি আঁকে, সে একটা মানপত্র লিখছে। ভাষাটা অবশ্যই আমার। অলঙ্কারের আবার বেশি বাড়াবাড়ি। কাঁচা রাস্তায় কিসে জানি ঠক্কর খাওয়াতে লালমোহনবাবুর কথা শেষ হল না, কিন্তু বাকিটা বুঝে নিয়েই তুলসীবাবু বললেন, তা এইসব ব্যাপারে একটু তো বাড়াবাড়ি হবেই। আর তোমার মতো সাকসেসফুল অথার আর কটা এসেছে বলো এখানে? লাস্ট এসেছিল পরীক্ষিত চাটুর্যে, তাও 67-এ। ফেলুদা বলল, আসবার পথে একটা পালকি দেখলাম। এদিকে এখনো পালকি ব্যবহার হয় নাকি? শুধু পালকি? তুলসীবাবু ছাতার বাড়িতে একটা বাছুরকে পথ থেকে সরিয়ে বললেন, আপনি বিগত যুগের কোন জিনিসটা চান বলুন? পাইক বরকন্দাজ পাবেন, হুঁকো বর্দার পাবেন, টানা পাখা পাবেন, লম্প পিদিন পিলসুজ পাবেন। কিন্তু এখানে তো ইলেকট্রিসিটি আছে দেখছি, সব জায়গাতেই আছে। কেবল যেখানে সবচাইতে বেশি থাকার কথা সেইখানেই নেই। কোথায় মশাই? লালমোহনবাবু প্রশ্ন করলেন। মল্লিকদের বাড়ি। আমরা তিনজনই অবাক হয়ে ভদ্রলোকের দিকে চাইলাম। মল্লিক মানে শ্যামরাল মল্লিক? ফেলুদা জিজ্ঞেস করল। ওই একটি তো মল্লিক গোসাইপুরে, এখানকার জমিদার ছিলেন ওরা। দুর্লভ মল্লিকের নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। শ্যামলাল তার ছেলে। জমিদারি উচ্ছেদ হওয়ার পর কলকাতায় গিয়ে প্লাস্টিকের ব্যবসা করে বিস্তর টাকা করেছিল। একদিন অন্ধকারে হাতড়ে ঘরের সুইচ জ্বালতে গেছিল। সুইচ বোর্ডে একটা খোলা তার ছিল, তাতে হাত লেগে যায়। এসি কারেন্ট মশায়, হাত আটকে গিয়ে হুলস্থুল ব্যাপার। হাসপাতালে ছিল বেশ কিছুদিন। বেরিয়ে এসে ব্যবসা ছেলের হাতে তুলে দিয়ে গোসাইপুরে চলে আসে। এসেই ইলেকট্রিক কানেকশন কেটে দেয়। শুধু সে হলে না হয় তবু বোঝা যেত, তার সঙ্গে বিংশ শতাব্দীর সব কিছু বাতিল করে দিয়েছে। চুরুট ছেড়ে গড়গড়া ধরেছে। ফাউন্টেন পেন ব্যবহার করে না, টুথব্রাশের বদলে দাঁতুন। ইংরেজি বই যা ছিল বাড়িতে সব বেচে দিয়েছে। নিজের গাড়িটা বেচে দিয়েছে, তার জায়গায় পালকি হয়েছে। একটা পুরনো ভাঙা পালকি বাড়িতেই ছিল, সেটাকে সারিয়ে নিয়েছে। তার জন্য 4টে বেহারা বহাল হয়েছে। বিলিতে ওষুধ যা ছিল সব নর্ধমায় পেলে দিয়েছে। এখন অনলি কবিরাজি। ফাঁকতালে তারক কবিরাজের কপাল ফিরে গেছে। আরও কত কি যে করেছে তার হিসেব নেই। এখানে যখন এসেছেন তখন আলাপ হবে নিশ্চয়ই, তখন সব জানতে পারবেন।
আলাপ না হয়ে উপায় নেই, বলল ফেলুদা। আমি এসেছি ওর ছেলের কাছ থেকে তলব পেয়ে। হ্যাঁ, তা ছেলে কদিন হলো এসেছে বটে, কিন্তু রহস্যটা কি? শ্যামলাল মল্লিককে খুন করার চেষ্টা চলেছে বলে কোনো খবর আপনার কানে এসেছে কি? তুলসীবাবু কথাটা শুনে বেশ অবাক হলেন। কই, তেমন কিছু শুনেনি। তা খুন করার কথাই যদি বলেন, তার জন্য বাইরের লোকের দরকার কি? ঘরেই তো রয়েছে। কিরকম? ওই যিনি আপনাকে তলব করেছেন, তার সঙ্গে বাপের তো বনিজনা নেই একদম। এখানে এলেই তো ঝগড়াঝাটি হয়। অবশ্যই আমি জীবনলালকে দোষ দিই না। ওরকম উদ্ভট খেয়াল যে বাপের, তাকে কোন ছেলে মানবে বলুন? জীবনলালকে তো এসে ওই বাড়িতেই থাকতে হয়। ওই ভূতের বাড়িতে মাথা ঠিক রাখা খুব মুশকিল। 1 বিঘে জমির ওপর তুলসীবাবুর কোঠাবাড়ি। বললেন বয়স নাকি প্রায় 100। বাপ ঠাকুরদা দুজনেই মুক্তারি করতেন। বাড়িটা ঠাকুরদাই বানিয়েছেন। তুলসীবাবুর স্ত্রী কলকাতাতেই মারা গেছেন। একটি মেয়ের বিয়ে হয়ে গেছে, তার স্বামী লোহা লক্করের ব্যবসা করে আজিমগঞ্জে। 2 ছেলের একজনের সাইন পেন্টিংয়ের ব্যবসা আছে কলকাতায়, আরেকজন ওষুধের সেলসম্যান। এখানে তুলসীবাবু একাই থাকেন। তবে কি জানেন, পাড়া গায়ে একা মনে হয় না। এখানে সবাই পরস্পরের খোঁজ খবর রাখে, রোজই দেখা হয়, মেলামেশাটা অনেক বেশি। বিকেল 4টে নাগাদ তুলসীবাবুর বাড়িতে পৌঁছে হাত মুখ ধুয়ে প্রথমেই চায়ের আয়োজন হলো। ফেলুদা সঙ্গে ভালো চা এনেছিল, কারণ ওই একটা ব্যাপারে ও সত্যিই খোঁতখোঁতে। অবশ্যই সে চা সকলেই খেলো, আর তার সঙ্গে চিড়ে নারকেল। জোগাড় যন্ত্র করল তুলসীবাবুর চাকর গঙ্গা। 1 তলান 2টো ঘরের একটাতে তুলসীবাবু নিজে থাকেন। 2 তলার ছাদে একটা বড় ঘর, তাতে 3টে তক্তপোষ পেতে আমাদের জন্য বন্দোবস্ত করা হয়েছে। এই ঘর নাকি তুলসীবাবুর নিয়ে জামাই তাদের ছেলেপুলে নিয়ে বছরে একবার করে এসে থেকে যায়। চা খেতে খেতে ফেলুদা বলল, আমাকে কিন্তু একবার ওই বিজলিহীন বাড়িতে যেতে হবে জীবনবাবুর সঙ্গে দেখা করতে। ওকে লিখে জানিয়েছি যে 5:30 নাগাদ যাব। তুলসীবাবু বললেন, তা বেশ তো, আমি পৌঁছে দেব খান। মল্লিক বাড়ি 5-7 মিনিটের পথ, তবে গাঙ্গুলি ভাইকে আমি ছাড়ছি না। আজ সন্ধেবেলা কিছু লোক আসবে আমার এখানে, একটু সদালাপ করতে চান সাহিত্যিকের সঙ্গে। মিত্তির মশাই ঘণ্টাখানেকের মধ্যে ফিরে আসবেন তো? কেন বলুন তো? একবার আত্মারাম বাবুর ওখানে আপনাকে নিয়ে যেতে চাই। উনি গোসাইপুরের একটি অ্যাট্রাকশন। আত্মারাম বাবু? আসল নাম অবশ্যই মৃগেন ভট্টাচার্য। আত্মাটাত্মা নিয়ে চর্চা করেন, তাই এখানকার কয়েকজন নাম দিয়েছে আত্মারাম। আমি দিইনি, কিন্তু আমার ধারণা ভদ্রলোকের মধ্যে সত্যি আছে। আত্মা নিয়ে চর্চাটা যে কি, সেটা জিজ্ঞেস করা হলো না, কারণ ঠিক তখনই আবার দেখতে পেলাম পালকিটাকে। আমরা বাইরের দাওয়ায় বসে চা চিনে খাচ্ছিলাম, সামনেই রাস্তা, আর সেই রাস্তা দিয়েই পালকিটা আসছে। এবার দেখতে পেলাম যে ভিতরে একজন লোক বসে আছে। আরে, পালকিতে জীবনবাবু বলেই মনে হচ্ছে, বললেন তুলসীবাবু। ভিতরের ভদ্রলোক পালকির দরজা দিয়ে বাইরে উঁকি মারছিলেন। বেহারাগুলো ঠিক যেরকম গল্পে পড়া যায় সেইভাবে হুমহাম শব্দ করতে করতে এগোচ্ছিল। এমন সময় শব্দের সঙ্গে সঙ্গে পালকিটাও থেমে গেল। পালকি মাটিতে নামতেই তার ভিতর থেকে একজন বছর 35-এর ভদ্রলোক বেশ কষ্ট করে বাইরে বেরিয়ে আরও খানিকটা কষ্ট করে উঠে দাঁড়ালেন। সমস্ত ব্যাপারটা বেমানান, কারণ ভদ্রলোকের স্মার্ট কলকাতিয়া চেহারা, গায়ে বুশ শার্ট আর টেরিলিনের প্যান্ট। মিস্টার মিত্তির? ফেলুদার দিকে এগিয়ে এসে হাসি মুখে প্রশ্ন করলেন ভদ্রলোক। আগে হ্যাঁ, আমার নাম জীবনলাল মল্লিক। বুঝেছি, ইনি আমার বন্ধু মিস্টার গাঙ্গুলি, আর এ হলো আমার খুড়োতত ভাই তপেশ। তুলসীবাবুর সঙ্গে বোধহয় আপনার পরিচয় আছে। জীবনবাবু পালকিটাকে ছেড়ে দিয়ে বললেন, আমার বাড়ি মিনিট 5-এর হাঁটাপথ, আসবেন একবারটি? আপনাদের চা খাওয়া হয়েছে, একটু কথা ছিল। লালমোহনবাবু রয়ে গেলেন। আমি আর ফেলুদা ভদ্রলোকের সঙ্গে মল্লিক বাড়ি রওনা দিলাম। রাস্তা ছেড়ে একটা বাঁশবনে ঢুকে বুঝলাম এটা শর্টকাট। জীবনবাবু বললেন, কলকাতা একটা টেলিফোন করার দরকার ছিল, তাই স্টেশনে যেতে হলো। পালকি ছাড়া বতি নিয়ে বুঝি? ফেলুদার দিকে আর চোখে চেয়ে বললেন,
আপনাকে তুলসীবাবু বলেছেন বুঝতে পাচ্ছি। হ্যাঁ, বলছিলেন ইলেকট্রিক শকের পরিণাম। পরিণামটা গোড়ায় এত ভয়াবহ ছিল না, আক্রোশটা ছিল শুধু ইলেকট্রিসিটির বিরুদ্ধে। এখন কি দাঁড়িয়েছে সেটা আমাদের বাড়ি গেলেই বুঝতে পারবেন। আপনি এখানে প্রায়ই আসেন? 2 মাসে একবার। আমাদের একটা ব্যবসা আছে, সেটা এখন আমাকেই দেখতে হয়, সেই নিয়ে কথা বলতে আসি। তাহলে ব্যবসায় এখনো ইন্টারেস্ট আছে আপনার বাবার? মোটেই না, কিন্তু আমি সেটা চাই না। আমি আপ্রাণ চেষ্টা করে চলেছি যাতে উনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন। কোনো আশা দেখছেন কি? এখনো না। মল্লিক বাড়িও যে অনেক দিনের পুরনো সেটা বলে দিতে হয় না। তবে মেরামতের দরুন বাড়িটাকে আর পুরো বলা চলে না। প্রাসাদ না হলেও অট্টালিকা নিশ্চয়ই বলা চলে এ বাড়িকে। ফটক দিয়ে ঢুকে ডাইনে একটা বাঁধানো পুকুর, বাড়ির দুপাশের ফাঁক দিয়ে পেছনে গাছপালা দেখে মনে হয় ওদিকে একটা বাগান রয়েছে। পাঁচিলটা মেরামত হয়নি, তাই এখানে ওখানে ফাটল ধরেছে, কয়েক জায়গায় আবার দেয়ালও ভেঙেও পড়েছে। ফটকে একজন দারোয়ান দেখলাম, যার হাতে সোনকি আর ঢাল দেখে মনে হলো কোনো ঐতিহাসিক নাটকের নামার জন্য তৈরি হয়েছে। সদর দরজার পাশেই ঠিক ওই রকমই হাস্যকর পোশাক পরা একজন বরকন্দাজ জীবনবাবুকে দেখে এক পেল্লা সেলাম ঠুকেল। এই ধমধমে পরিবেশেও এই ধরনের সব অবিশ্বাস্য ব্যাপারে দেখে হাসি পাচ্ছিল। আমরা বাইরের দাওয়ায় ফরাসের উপর বসে চা চিড়ে খাচ্ছিলাম। ঘরে চেয়ার নেই, দেয়ালে যা ছবি আছে সবই হয় দেবদেবীর, না হয় পৌরাণিক ঘটনার। দেয়ালের আলমারির এক তাকে গোটা 10 বাংলা বই দেখলাম, বাকি তাকগুলো মনে হলো খালি। আপনাদের পাখা লাগবে কি? তাহলে দাশুকে লাগিয়ে দিই। এতক্ষণ লক্ষ্য করিনি, এবার দেখলাম মাথার উপর ঝালরওয়ালা ডবল মাতুর একটা কাঠের ডান্ডা থেকে ঝুলছে, আর ডান্ডাটা ঝুলছে সিলিংয়ের 2 আংটা থেকে। ডান্ডা থেকে দড়ি বেরিয়ে বাঁদিকের একটা দরজার উপর দেয়াল ফুঁড়ে বাইরে বারান্দায় চলে গেছে। এই হলো টানা পাখা, যেটা টানা হয় বারান্দা থেকে আর হাওয়া হয় ঘরে। অক্টোবর মাস, সন্ধে হয়ে এসছে, তাই গরম নেই। এটা কি পাখাটার জানেন? দরকার হলো না। জীবনবাবু আলমারিটা খুলে তার থেকে একটা গামছা টাইপের চারকোনা কাপড় বার করে ফেলুদাকে দেখালেন। সেটার বিশেষত্ব এই যে তার এক কোণে গেরো দিয়ে বাঁধা রয়েছে একটা পাথরের টুকরো। গামছাটা হাতে নিয়ে ফেলুদার ভুরু কুঁচকে গেল। সে পাথরের উল্টো দিকের কোণাটা হাতে নিয়ে গামছাটাকে বার কয়েক শূন্যে ঘুরিয়ে বলল, তোপসে উঠে দাঁড়াতো। আমি দাঁড়ালাম, আর সেই সঙ্গে ফেলুদাও দাঁড়ালো আমার থেকে হাত 3 দূরে। তারপর গামছা হাওয়ায় ঘুরিয়ে হাতে ধরা অবস্থাতেই জাল ফেলার মতো করে আমার দিকে ছুঁড়ে দিল, আর সঙ্গে সঙ্গে পাথরের দিকটা আমার গলায় পেঁচিয়ে গেল। ঠগি, আমি বলে উঠলাম। ফেলুদাই গড়েছিল এককালে আমাদের দেশে ঠগীদের দস্যুগিরির কথা। তারা ঠিক এইভাবে পথচারীদের গলায় ফাঁস দিয়ে হ্যাঁচ কাটানে তাদের খুন করে সর্বস্ব লুট করে নিত। ফেলুদা অবশ্যই গামছা ধরে টান দেয়নি। সে তক্ষুনি প্যাঁচ খুলে নিয়ে ফরসে বসে বলল, এ জিনিস আপনি কোথায় পেলেন? মাঝরাত্রিরে বাবার ঘরের জানালা দিয়ে ছুঁড়ে ফেলেছিল কেউ। কবে? আমি আসার কয়েকদিন আগে। এত পাহারা সত্ত্বে ওটা হয় কি করে? পাহারা? জীবনবাবু হেসে উঠলেন। পাহারা তো শুধু পোশাকের বাহারে মশাই। মানুষগুলো তো সব ঘেয় ভূত কুড়ের হদ্দ, আর তারাও তো বুঝতে পারে বাবুর ভীমরতি ধরেছে। কাজ যা করে সে তো শুধু নামগাঁও আসতে। নিহত বাড়িতে ডাকাত পড়েনি তাই, নইলে বোঝা যেত কার দৌড় কত দূর। এই বাড়িতে আর কে কে থাকেন জানতে পারি কি? বাবা ছাড়া আর আছেন আমার বিধবা ঠাকুমা, তিনি প্রাচীন আমলের লোক, তাই দিব্যি আছেন। তাছাড়া আছেন ভোলানাথ বাবু, একে বাজার সরকার বলতে পারেন, ম্যানেজার বলতে পারেন। বাবার 5-4 মাস খাটা দেখাশোনা করা সবই ইনি করেন। বাবার অসুখ বিসুখ হলে কবিরাজ ডাকতে হয়, সেটিও ইনিই করেন। কোনো কাজে শহরে যাবার দরকার হলেও ইনিই যান। ব্যাস, এছাড়া আর কেউ নেই। অবশ্যই চাকর আছে, একটি রান্নার লোক, 2টি দারোয়ান, একটি এমনি চাকর। এরা বাড়িতেই থাকে। পালকির লোক আর পাংখাওয়ালা কাছের গ্রাম থেকে আসে। এই ভোলানাথবাবু কোথাকার লোক, কদিন আছেন। উনি এই গ্রামেরই লোক, আমাদের প্রজা ছিলেন, চাষবাস করত।
ভোলাবাবু নিজে স্কুলে পড়েছেন, বেশ বুদ্ধিমান ছেলে ছিলেন। এখন বয়স 60-এর কাছাকাছি। উনি কি আপনার পিতামহ? ফেলুদা দেয়ালে একটা ছবি দেখিয়ে প্রশ্ন করল। বিরাট একজোড়া পাকানো গোঁফ নিয়ে এক জমিদার বাঁ হাত শ্বেত পাথরের টেবিলের উপর রেখে ডান হাতে একটা রূপোই বাঁধানো লাঠি ধরে চেয়ারে বসে আছেন। দেখলেই মনে হয় যাকে বলে দৌড়দণ্ড প্রতাপ। হ্যাঁ, উনিই দুর্লভ সিংহা, যার নামে ভাগে গরুতে এক ঘাটে জল খেত। জীবনবাবু হেসে উঠলেন। বাঘ হবিষ্যি এককালে থাকলেও ঠাকুরদার আমলে ছিল না। তবে হ্যাঁ, ঢাকসাইটি কমিদার ছিলেন ঠিকই, এবং সেম ভুলি অত্যাচারী। একজন চাকল একটা ট্রেতে করে একটা পেয়ালা আর দুটো গ্লাসে কি যেন নিয়ে এলো। তাহলে চায়ের পাট উঠিয়ে দেননি আপনার বাবা? অলবৎ দিয়েছেন। এটা অবশ্যই চা না, কফি। আমার নিজের একটি কাপ এবং একটি নেসক্যাফে আমি সঙ্গে করে নিয়ে আসি। সকাল সন্ধে একতলায় বসে খাই। তাই আপনাদের জন্য গ্লাস। কিছু মনে করবেন না। মনে করব কেন? এ তো খাঁটি মাদ্রাজি সিস্টেম। কমলা বিলাসে এইভাবে কাঁসার পাত্রে খেয়েছি কফি। দুতলা থেকে মাঝে মাঝেই একটা খটাস খটাস শব্দ পাচ্ছিলাম। সেটা যে কিসের শব্দ সেটা ফেলুদার প্রশ্ন থেকে বুঝতে পারলাম। আপনার বাবা বুঝি খড়ম ব্যবহার করেন? জীবনবাবু একটু হেসে বললেন, সেটাই তো স্বাভাবিক নয় কি? এই ঠগির গামছা ছাড়া আর কি থেকে আপনার ধারণা হলো যে আপনার বাবার জীবন বিপন্ন? জীবনবাবু এবার তার পকেট থেকে একটা কাগজ বার করে ফেলুদাকে দিলেন। তাতে গোটা গোটা পেন্সিলের অক্ষরে লেখা, তোমার পূর্বপুরুষের পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ তোমার প্রাণদণ্ডের আদেশ হইল, অতএব প্রস্তুত থাকো। এটা এসছে 5ই অক্টোবর, আমি আসার কয়েকদিন আগে। পোস্ট করা হয়েছিল কাটুয়া থেকে। এখান থেকে যে কেউ গিয়ে ডাকে ফেলে আসতে পারে। কিছু মনে করবেন না। পূর্বপুরুষের পাপটা কি সে ব্যাপারে কিছু আলোকপাত করতে বুঝতেই তো পারলে পারছেন, সুবিধে হতো। বললেন জীবনবাবু। একটা জমিদার বংশের ইতিহাসে অন্যায়ের তো কত রকম দৃষ্টান্ত থাকতে পারে। কোন পাপের কথা বলছে সেটা কি করে বলি বলুন? আমার ঠাকুরদাদা দুর্লভ মল্লিকই তো কত রকম অত্যাচার করেছেন প্রজাদের উপর। এটা পেয়ে পুলিশে খবর দিলেন না কেন? দুটো কারণে। একটু ভেবে বললেন জীবনবাবু। এক, এখানে আপনাকে কেউ চিনবে না, তাই যে লোক হুমকি দিচ্ছে সে সাবধানতা অবলম্বন করার অতটা তাগিদ অনুভব করবে না। 2, পুলিশ এলে প্রথমে আমাকে সন্দেহ করবে। আমরা দুজনে জিজ্ঞাসু দৃষ্টিতে চাইলাম ভদ্রলোকের দিকে। জীবনবাবু বলে চললেন, বাবার এই অদ্ভুত পরিবর্তনের পর থেকে আমার সঙ্গে তার আর বনিবনা নেই। আমরা শহুরে মানুষ, বিজ্ঞানের অবদানগুলো অত সহজে বর্জন করা আমাদের চলে না মশাই। এটা ঠিক যে ইলেকট্রিক শকের ফলে বাবা মানসিক শকও পেয়েছিলেন সাংঘাতিক। ঘটনাটা ঘটে 5 বছর আগে। আমি আর বাবা আপিস থেকে ফিরে একসঙ্গে বৈঠকখানায় ঢুকি। অন্ধকারে বাতি জ্বালতে গিয়ে সুইচবোর্ডে একটা খোলা তারে বাবার হাত আটকে যায়। বাইরেই ছিল মেন সুইচ। আমি দৌড়ে গিয়ে 5 সেকেন্ডের মধ্যে অফ করি। তবু কেন জানি বাবার ধারণা হয় যে আমি ব্যাপারটা আরও তাড়াতাড়ি করতে পারতাম, সেই তখন থেকেই। যাই হোক, এখানে এলেই কথা কাটাকাটি হয়। একবার তো রেগে গিয়ে একটা জ্বলন্ত কেরোসিনের ল্যাম্প ছুঁড়ে ফেলে দিই। তার ফলে ফরাসে আগুন টাগুন ধরে হুলুস্থুল ব্যাপার। পাড়াগাতে খবরটা রটে যায়। তারপর থেকে সবাই জানে শ্যামলাল মল্লিকের সঙ্গে তার ছেলে সাপে নেউলে সম্পর্ক। কাছি বুঝতেই পারছেন কেন পুলিশ ডাকেনি। অবশ্যই আপনাকে ডাকার আরেকটা কারণ হলো আপনার খ্যাতি। আর আমার বিশ্বাস একজন আধুনিক শহুরে লোক সমস্যাটা আরও ভালো বুঝতে পারবে। নেসকাফে সেই সবার আগেই ঘরে ল্যাম্প চলে এসছে। ওপরে পাঁচালিও বন্ধ হয়েছে। জীবনবাবু বললেন, আপনি বাবার সঙ্গে কি একবার দেখা করতে চান? সেটা হলে মন্দ হতো না। সামান্য কটা ল্যাম্প লণ্ঠনের আলোয় এত বড় বাড়ির অনেকখানি যে অন্ধকার থেকে যাবে তাতে আর আশ্চর্য কি? সিঁড়ি দিয়ে ওঠার সময় জীবনবাবু পকেট থেকে ছোট্ট একটা টর্চ বার করে জেলে বললেন, এটাও লুকিয়ে আনা। শ্যামলাল মল্লিক তার নিজের ঘরে ফরাসে বসে তাকিয়ায় ঠেস দিয়ে গড়গড়ার নোল হাতে নিয়ে বসে আছেন। জীবনবাবু আর নিচের ছবি দুর্লভবাবু, এই দুজনের সঙ্গেই ভদ্রলোকের চেহারার মিল আছে। হয়তো এই চেহারায় দুর্লভ সিংয়ের গোঁফ জুড়ে দিলে একেও ডাকসাইটে বলে মনে হয়। এই অবস্থায় দেখে ভয় করে না।
যদিও কথা বললে গলার গম্ভীর স্বরে মনে হয় রাগলে ভয়ঙ্কর হতে পারে। আপনি এবার আসুন, গম্ভীর গলায় বললেন শ্যামলালবাবু। যাকে কথাটা বলা হলো তিনি ফরাসের এক কোণে বসেছিলেন। জীবনবাবু তাকে কবিরাজ তারক চক্রবর্তী বলে পরিচয় করিয়ে দিলেন। রুগা ডিগডিগে চেহারা, ঘন ভুরুর নিচে নাকের ওপর পুরু কাঁচের চশমা, নাকের নিচে একজোড়া পুরু গোপ। তারক চক্রবর্তী নমস্কার করে ঘর থেকে বেরিয়ে গেলেন। গোয়েন্দা দিয়ে কি হবে? ফেলুদার পরিচয় পেয়েই বিরক্তভাবে প্রশ্ন করলেন শ্যামলাল মল্লিক। এই সংকটের কিনারা গোয়েন্দার কম্য নয়। আমার শত্রু আমার ঘরেই আছে, কথা দুর্লভ মল্লিকের আত্মা বলে দিয়েছেন। সে কথা কাগজে লেখা আছে আমার কাছে। আত্মা ত্রিকাল গজ্জ, যে এত মানুষ সাহেবী কেতাব পড়ে তার চেয়ে বেশি জানবে কি করে? জীবনবাবু দেখলাম কথাটা শুনে তেমন জানি থতমত খেয়ে গেলেন। বুঝলাম তিনি ঘটনাটা জানেন না। আপনি মৃগাঙ্গ ভট্টাচার্যের বাড়িতে গিয়েছিলেন? আমি যাব কেন? সে এসেছিল, আমি তাকে দেখেছিলাম। আমাকে এইভাবে বিব্রত করছে কে সেটা আমার জানার ছিল, এখন জেনেছি। গম্ভীরভাবে বললেন জীবনবাবু। কবে এসেছিলেন মৃগাঙ্গবাবু? তুমি আসার আগের দিন। কই, তুমি তো আমাকে বলিনি। শ্যামলালবাবু কোনো উত্তর দিলেন না। তিনি কথার ফাঁকে ফাঁকে সমানে গড়গড়া টেনে চলেছেন। ফেলুদা বলল, দুর্লভ মল্লিকের আত্মা কি লিখে গেছেন সেটা দেখা যায় কি? ভদ্রলোক মুখ থেকে গড়গড়ার নল সরিয়ে লাল চোখ করে ফেলুদার দিকে চাইলেন। তোমার বয়স কত হলো? ফেলুদা বয়স বলল। এই বয়সে এত আস্পর্ধা হয় কি করে? সে লেখার আধ্যাত্মিক মূল্য জানো তুমি? সেটা কি যাকে তাকে দেখাবার জিনিস? আমায় মাফ করবেন, ফেলুদা খুব শান্তভাবে বলল। আমি শুধু জানতে চেয়েছিলাম আপনার সংকট থেকে কোনো মুক্তির উপায় আপনার পরলোকগত পিতা বলেছেন কি না। সেটার জন্য কাগজটা দেখাবার কি দরকার? আমাকে জিজ্ঞাসা করলেই তো হয়। মুক্তির উপায় একটাই, শত্রুকে বিদায় করো। কয়েক মুহূর্ত সবাই চুপ। তারপর ধীর কণ্ঠে জীবনলাল বললেন, তুমি তাহলে আমায় চলে যেতে বলেছি কোনোদিন? জীবনবাবু দেখলাম ছাড়বার পাত্র নন, বললেন, বাবা, তুমি আমার চেয়ে ভোলানাথ বাবুর ওপর বেশি আস্থা রাখছ। বোধহয় তার পারিবারিক ইতিহাসটা ভুলে যাচ্ছ। ভোলানাথ বাবুর বাবা খাজনা দিতে দেরি করায় দুর্লভ মল্লিকের লোক গিয়ে তার ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল। আর মূর্খ, মল্লিক মশাই দাঁত খিচিয়ে বলে উঠলেন। ভোলানাথ তখন ছিল শিশু। ঘটনার ৬০ বছরে সে প্রতিশোধ নেবে আমাকে হত্যা করে? এমন কথা শুনলে লোকে হাসবে, সেটা বুঝতে পারছ না? আমরা আর বসলাম। চলুন আপনাদের পৌঁছে দিয়ে আসি, বাইরে এসে বললেন জীবনবাবু। আপনারা শর্টকাট চিনে ফিরতে পারবেন না। ফটক থেকে বেরিয়ে এসে ভদ্রলোক বললেন, আপনাকে ডেকে এনে আমি ঝামেলার মধ্যে ফেলতে চাইনি। আপনাকে যেভাবে অপমানিত হতে হলো তার জন্য আমি অত্যন্ত লজ্জিত। গোয়েন্দাদের এসব ব্যাপারে লজ্জাবোধ থাকে না জীবনবাবু, বলল ফেলুদা। এখানে এসে আমার আদৌ আফসোস হচ্ছে না, এ নিয়ে আপনি চিন্তাই করবেন না। আমার কেবল আপনার সম্বন্ধেই ভাবনা হচ্ছে। একটা কথা আপনার বোঝা উচিত, হুমকি চিঠি পড়ে ভোলানাথ বাবুর কথা মনে হচ্ছে বলেই কিন্তু সন্দেহটা আরও বেশি করে আপনার ওপর পড়ছে। কিন্তু গামছা আর চিঠি যখন আসে তখন তো আমি কলকাতায় মিস্টার মিত্তুর। ফেলুদা একটা ছোট্ট হাসি দিয়ে বলল, আপনার যে কোনো অনুচার নেই গোসাইপুরে সেটা কি করে জানব জীবনবাবু? আপনিও আমাকে সন্দেহ করছেন? শুকনো ধরা বাড়ায় প্রশ্ন করলেন জীবনবাবু। আমি এখনো কাউকেই সন্দেহ করছি না, কাউকেই নির্দোষ ভাবছি না। তবে একটা কথা আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, ভোলানাথবাবু কিরকম লোক? জীবনবাবু এক মুহূর্ত চুপ করে থেকে বললেন, অত্যন্ত বিশ্বস্ত। এটা স্বীকার না করে উপায় নেই, কিন্তু তাই বলেই কি আমার ওপর সন্দেহ পড়বে? শেষ প্রশ্নটা মরিয়া হয়ে করলেন জীবনবাবু। ফেলুদা বলল, জীবনবাবু, এখন আমাকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে সমস্ত ব্যাপারটা দেখতে হবে, এছাড়া উপায় নেই। এবং আপনাকেও ধৈর্য ধরতে হবে, এছাড়া আপনারও উপায় নেই। অপরাধীকে রক্ষা করার রাস্তা আমার জানা নেই, কিন্তু যে নির্দোষ তাকে আমি বাঁচাবই। এতে জীবনবাবু আশ্বস্ত হলেন কিনা সেটা অন্ধকারে তার মুখ না দেখে বোঝা গেল না। বাঁশবনটা ফুরিয়ে আসার মুখে ফেলুদা একটা প্রশ্ন করল জীবনবাবুকে,
আপনার বাবা তো খড়ম ব্যবহার করেন। খালি পায়ে হাঁটাহাঁটি করেন কি কখনো বাড়ির বাইরে? বাড়ির ভিতরেই করেন না কখনো, তো বাড়ির বাইরে? এটাও বেশি নতুন কিছু নয়, চিরকালের ব্যাপার। পায়ের তলায় যেন মাটি দেখলাম, তাই জিজ্ঞেস করছি। আর একটা কথা, উনি মশারি ব্যবহার করেন না? নিশ্চয়ই করেন, এখানে সবাই করে, করতেই হয়। কেন বলুন তো? আপনি বোধহয় হ্যাম্পের আলোয় ঠিক বুঝতে পারেননি, তার সর্বাঙ্গে অসংখ্য মশার কামড়ের চিহ্ন। তাই বুঝি? বুঝলাম জীবনবাবু খেয়াল করেননি। সত্যি বলতে কি, আমিও করিনি। কিন্তু বাবা তো মশারি ব্যবহার করেন। মশারি তো সাহেবদের জিনিস না, ওতে আপত্তির কি আছে? তাহলে বোধহয় ফুটো আছে, একটু দেখবেন তো। তুলসীবাবুর জটায়ু আমাদের জন্য অপেক্ষা করছিলেন। এতক্ষণে ইলেকট্রিক লাইটে এসে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। লালমোহনবাবু বললেন, ভাবতে পারেন এই গুন্ডো গ্রামে প্রায় 20 জনের মতো তোক পাওয়া গেল, যারা আমার 50%-এর বেশি বই পড়েছে। অবশ্যই সবাই যে কিনে পড়েছে তা নয়, 65% স্কুলের লাইব্রেরি থেকে নিয়ে পড়েছে। যারা কিনেছে তারা এসে বাইরে সই নিয়ে গেল। তুলসীবাবু ফেলুদাকে বললেন, আপনার অপেক্ষাতেই বসে আছি, একবার আত্মারামের দর্শনটা করে নিন। বাদুড়ে কালি না হয় কাল দেখা যাবে। সেটাও আর কি, গোসাইপুরের আরেকটি অ্যাট্রাকশন। আপনারা যে বাঁশবন্দি আসলেন, তারই ভেতরে একটি 200 বছরের পুরো মন্দির, বিগ্রহ নেই। বহুদিন থেকেই ভাদুড়ের বাসা হয়ে পড়ে আছে। এককালে খুব জাকের মন্দির ছিল। ভালো কথা, আপনার এই আত্মারাম বাবুটি এ গাঁয়ের লোক? না, তবে রয়েছেন এখানে অনেকদিন। বছর 2 হলো ভদ্রলোকের এই ক্ষমতা প্রকাশ পায়। তাছাড়া জ্যোতিষও জানেন, খুব নামডাক। কলকাতা থেকে লোক এসে হাতটা দেখিয়ে যায়। পয়সা নেন? তা হয়তো নেন, কিন্তু এখানের কারোর কাছ থেকে কোনোদিন কিছু নিয়েছেন বলে শুনিনি। আত্মা নামান সমান শুক্কুরে, আর শুধু দর্শনটা করিয়ে আনব। ব্যাপারে দেখলাম কোনো আপত্তি করল না, কারণ পরিষ্কার। সে বুঝেছে মৃগেন ভট্টাচার্য এখন তদন্তের সঙ্গে জড়িয়ে গেছে। আমরা বেরিয়ে পড়লাম। বাইরে গাছপালার ভাগ দিয়ে এবাড়ি ওবাড়ির বিজলি আলো দেখা গেলেও অন্ধকারটা বেশ জমজমাট। চাঁদ এখনও ওঠেনি। ঝিঝি, প্যাঁচা, শেয়াল সব মিলিয়ে মনে হচ্ছিল এখানে শ্যাম মল্লিকের পালকি আর কেরোসিন ল্যাম্পই মানায় বেশি। লালমোহনবাবু বললেন, এর চেয়ে রহস্যময় আর রোমাঞ্চকর পরিবেশ তিনি আর দেখেননি। বললেন, যে উপন্যাসটা ছক কেটেছি সেটা গোয়াটেমালায় ফেলব ভাবছিলাম, এখন দেখছি গোসাইপুর প্রেফারেবল। তাও তো ঠগির ফাঁসটা দেখেননি? তাহলে বুঝতেন রোমাঞ্চ কাকে বলে। সে কি ব্যাপার মশাই? ফেলুদা সংক্ষেপে ঘটনাটা বলল, হুমকি চিঠির কথাটাও বলল। তুলসীবাবু মন্তব্য করলেন, মৃগেন ভট্টাচার্য যদি আত্মা নিয়ে ওই কথাই বলে যে মল্লিক বাড়িতেই রয়েছেন শ্যাম মল্লিকের শত্রু, তাহলে সেটা মানতেই হবে। আপনার সারাগান চষে বেড়ানোর দরকার নেই। আমি মনে মনে বললাম, তুলসীবাবুর ভক্তির পাত্রর মধ্যে আরেকজন লোক পাওয়া গেল, আত্মারাম মৃগেন ভট্টাচার্য। মৃগেনবাবুর বাড়িতেও দেখলাম ইলেকট্রিসিটি নেই। বোধহয় আবঝা আলোয় আত্মা সহজে নামে তাই। ভদ্রলোকের চেহারাটা বেশ চোখে পড়ার মতো, দেখে বয়স বোঝার উপায় নেই। পাতলা চুলে পাক ধরেনি, যদিও চোখের কোলে আর থুতনির নিচে চামড়া কুঁচকে গেছে। নাক, চোখ, কপাল, পাতলা ঠোঁট, গায়ের রং সবই একেবারে কাশির টোলের পণ্ডিতের মতো, মানে যাকে বলে মার্কামারা বামন। পায়ের গুলি দেখে মনে হলো ভদ্রলোক এখন না হলেও এককালে প্রচুর হেঁটেছেন। বিজলি না থাকলেও এখানে চেয়ার টেবিলের অভাব নেই। ভট্টাচার্য মশাই নিজে তক্ত বসে বসে আছেন। সামনে 3টে টিনের আর একটা কাঠের চেয়ার ছাড়া দুপাশে 2টো বেঞ্চও রয়েছে। ডান দিকের বেঞ্চিতে একজন বছর 25-এর ছেলে বসে একটা পুরনো পাঁজির পাতা উল্টোচ্ছে। পরে জেনেছিলাম ও মৃগেনবাবুর ভাগ্নে নিত্যানন্দ, আত্মা নামানোর ব্যাপারে মামাকে সাহায্য করে। তুলসীবাবু ভট্টাচার্য মশাইকে ঢিপ করে একটা প্রণাম করে আমাদের দিকে দেখিয়ে বললেন, কলকাতা থেকে এলেন এরা, আমার বন্ধু, নিয়ে এলাম আপনার কাছে। গোসাইপুর কাকে নিয়ে গর্ব করে সেটা এদের জানা উচিত নয় কি? মৃগাঙ্কবাবু ঘাড় তুলে আমাদের দেখে চেয়ারের দিকে দেখিয়ে দিলেন।
আমরা তিনজনে বসলাম। তুলসীবাবু দাঁড়িয়ে রইলেন। মৃগাঙ্কবাবু হঠাৎ টান হয়ে পদ্মাসন করে বসে মিনিটখানেক চোখ বুজে চুপ করে রইলেন। তারপর সেই অবস্থাতেই বললেন, সন্ধ্যা শশী বন্ধুটি কোনজন? আমরা সবাই চুপ। ফেলুদার চোখ কুঁচকে গেছে। লালমোহনবাবু বললেন, আগে ওই নামে তো। তুলসীবাবু ঠোঁটে আঙুল দিয়ে তাকে থামিয়ে দিলেন। প্রদোষচন্দ্র মিত্র আমার নাম, হঠাৎ বলে উঠল ফেলুদা। সত্যিই তো, প্রদোষ মানে সন্ধে, চন্দ্র হল শশী আর মিত্র হল বন্ধু। ভট্টাচার্যমশাই চোখ খুলে ফেলুদার দিকে মুখ ঘোরালেন। তুলসীবাবু দেখি বেশ গর্ব গর্ব ভাব করে ফেলুদার দিকে চেয়ে আছেন। বুঝলে তুলসীচরণ, বললেন ভট্টাচার্যমশাই, কিছুদিন পরে আর আত্মার প্রয়োজন হবে না। আমার নিজের মধ্যেই ক্রমে ত্রিকাল দর্শনের শক্তি জাগছে বলে অনুভব হচ্ছে। অবশ্যই আরও কয়েক বছর লাগবে। ওনার পেশাটা কি বলুন তো? তুলসীবাবু ফেলুদার দিকে দেখে প্রশ্নটা করলেন। ইতিমধ্যে একজন বাইরের লোক এসে ঢুকেছে, তার সামনে ফেলুদা যে গোয়েন্দা এই খবরটা বেরিয়ে পড়লে মোটেই ভালো হবে না। সেটা আর বলার দরকার নেই, বলল ফেলুদা। তুলসীবাবু নিজের অসাবধানতার ব্যাপারটা বুঝে ফেলে জিভ কেটে কথা ঘুরিয়ে বললেন, শুক্রবার আরেকবার এখানে নিয়ে আসবো ওদের, আজ কেবল দর্শনটা করিয়ে গেলাম। মৃগাঙ্কবাবুর চোখ এখনও ফেলুদার দিকে। একটু হেসে বললেন, সূক্ষ্ম শাল শস্যের কাজে এসেছেন আপনি। কথা বললে আপনি ছাড়া আর কেউ বুঝবে কি? আপনি অকারণে বিচলিত হচ্ছেন। ভদ্রলোকের কাছ থেকে বিদায় নিয়ে বাইরে এসে ফেলুদা বলল, চতুর লোক, এর পোষার জমবে না তো কার জমবে? সূক্ষ্ম শালশস্য কি মশাই? লালমোহনবাবু জিজ্ঞেস করলেন। সন্ধ্যা শশীবন্ধু, তাও অনেক কষ্টে বুঝলাম, তাও আপনি নিজের নামটা বললেন বলে। সূক্ষ্ম হল অনু, সাল দন্তে সা হল সান, আর শস্য হল ধান। তিনে মিলে অনুসন্ধান। লালমোহনবাবু ক্লাব দিয়ে বলে উঠলেন, লোকটা শুধু গণনা জানে না, হেয়ালিও জানে। আশ্চর্য! কে যেন এদিকেই আসছে। হাতের লণ্ঠনটা দোলার ফলে তার নিজের ছায়াটা সারা রাস্তা ঝাঁট দিতে দিতে এগিয়ে আসছে। তুলসীবাবু হাতের টর্চ তুলে তার মুখে ফেলে বললেন, বটগাছের ওখানে বুঝি? কি ব্যাপারে ঘন ঘন দর্শন? ভদ্রলোক একটু হেঁহে ভাব করে কিছু না বলে আমাদের পাশ কাটিয়ে চলে গেলেন। ভোলানাথবাবু বললেন, তুলসীবাবু ভট্টাচার্য মশাইয়ের লেটেস্ট ভক্ত। মাঝে একদিন ওর বাড়িতে গিয়ে কার জানি আত্মা নামিয়েছেন। রাত্রে তুলসীবাবুর দাওয়ায় বসে 3 রকম তরকারি, মুগের ডাল আর ডিমের ডালনা দিয়ে দিব্যি ভোজ হল। তুলসীবাবু বললেন যে এখানকার টিউবওয়েলের জলটায় নাকি খুব খিদে হয়। খাওয়া দাওয়া করে বাইরের দাওয়ায় বসে তুলসীবাবুর কাছে ওর মাস্টারি জীবনের গল্প শুনে যখন দোতলায় শুতে এলাম, তখন ঘড়ি বলছে 9:30, কিন্তু মনে হচ্ছে যেন মাঝরাত্রির। আমরা মশারি সমেত বিছানাপত্র সব নিয়ে এসছিলাম। ফেলুদা বলল, ওডোমস মেখে শোবো, মশারির দরকার নেই। আমি লক্ষ্য করেছি গত 1.5 ঘণ্টায় ও একবার কেবল গঙ্গার রান্নার প্রশংসা ছাড়া আর কোনো কথা বলেনি। এত চট করে ওকে চিন্তায় ডুবে যেতে এর আগে কখনো দেখিনি। লালমোহনবাবু বললেন, ওনার সংবর্ধনার স্পিচটা তৈরি করে রাখতে হবে, তাই উনি একটা লণ্ঠন চেয়েছেন, কারণ ঘরে বাতি জ্বালিয়ে রাখলে আমাদের ঘুমের ব্যাঘাত হবে। আমি বিছানায় শুয়ে ফেলুদাকে একটা প্রশ্ন না করে পারলাম না। তোমার নাম আর পেশা কি করে বলে দিল বলো তো? তোপসে, আমার মনের অনেকগুলো প্রশ্নের মধ্যে ওটাও একটা রে। তবে অনেক লোকের অনেক পিকিউলিয়ার ক্ষমতা থাকে যার কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। লালমোহনবাবু বললেন, আমাকে এভাবে স্রেফ ইগনোর করল কেন বলুন তো? সারা গাঁয়ের লোক আপনাকে অভ্যর্থনা দিতে চলেছে, আর একটি লোক আপনার নামে হ্যাঁয়ালি বাঁধল না বলে আপনি মুষড়ে পড়লেন। তাহলে বোধহয় আমার নাম থেকে হ্যাঁয়ালি হয় না, তাই। ফেলুদা 2টো ধোঁয়ার রিং ছেড়ে বলল, রক্তবরণ, মুগ্ধকরণ, নদী পাশে যাহা, বিধিলে মরণ। কেমন হলো? কিরকম কিরকম বলে উঠলেন লালমোহনবাবু। ফেলুদা এত ফস করে ছড়াটা বলেছে যে দুজনের কেউই ঠিকমতো ধরতে পারেনি। ফেলুদা আবার বলল, রক্তবরণ, মুগ্ধকরণ, নদী পাশে যাহা, বিধিলে মরণ। দাঁড়ান দাঁড়ান,
রক্তবরণ লাল আর মুগ্ধকরণ মোহন। আমি চিচিয়ে বলে উঠলাম, ইয়েস, লালমোহন, কিন্তু গাঙ্গুলি? নদী হলো গাং আর গুলি বিঁধলে মরণ। ও ব্রিলিয়েন্ট মশাই, কি যে আপনার মাথায় এত আসে জানি না। আপনি থাকতে সংবর্ধনাটা আমাকে দেওয়ার কোনো মানেই হয় না। ভালো কথা, স্পিচটা তৈরি হলে একটু দেখে দেবেন তো? পরদিন সকালে গ্রামটা ঘুরে দেখে আমরা জাগরণী ক্লাবের বাড়িতে সিরাজউদ্দৌলা নাটকের রিহার্সাল দেখতে গেলাম। ফেলুদা অভিনেতাদের সঙ্গে আলাপ করে তাদের ক্যানেডিয়ান থিয়েটার সম্বন্ধে একটা ছোটখাটো বক্তৃতা দিয়ে ফেলল। সেখানেই আলাপ হল গোসাইপুরের একমাত্র মূকাভিনেতা বিনি মাধবের। বললেন শুক্রবার বিকেলে আমাদের বাড়িতে এসে তার আর্ট দেখিয়ে যাবেন। দেখবেন স্যার, ফ্ল্যাট ছাদের উপর সিঁড়ি বেয়ে ওঠা দেখিয়ে দেব, ঝড়ের মধ্যে মানুষের অভিব্যক্তি কীরকম হয়, স্যাড থেকে 6 রকম চেঞ্জের মধ্যে দিয়ে হ্যাপিতে নিয়ে যাওয়া, সব দেখিয়ে দেব। বিকেলে সেগুনহাটির মেলা দেখতে গেলাম। সেখানে নাগরদোলায় চড়ে চা, চিকেন কাটলেট আর রাজভক্ষে স্পাইডার লেডির বিভৎস ভেলকি দেখে 13.5 টাকার খুচরো জিনিস কিনে গোসাইপুর যখন ফিরলাম তখন 6টা বাজে। আকাশে আলো আছে দেখেই বোধহয় ফেলুদা বলল একবার মল্লিক বাড়িতে জীবনবাবুর সঙ্গে দেখা করে যাবে। তুলসীবাবু বললেন বাড়ি গিয়ে আমাদের জন্য অপেক্ষা করবেন। সদর দরজায় পৌঁছনোর আগেই জীবনবাবু বেরিয়ে এলেন। বললেন ওর ঘরের জানলা দিয়ে অনেক আগেই আমাদের দেখতে পেয়েছেন। তারপর ফেলুদার প্রশ্নের উত্তরে বললেন যে নতুন কোনো খবর নেই। তোমাদের বাগানটা একটু দেখতে পারি? নিশ্চয়ই, বললেন জীবনবাবু, আসুন আমার সঙ্গে। বাগানটা অবশ্যই ফুলের বাগান নয়, এখানে বেশিরভাগই বড় বড় গাছ আর ফলের গাছ। ফেলুদা ঘুরে ঘুরে কি দেখছে তা সেই জানে। একবার এক জায়গায় থেমে মাটিটার দিকে যেন একটু বেশিক্ষণ ধরে দেখল। এরই ফাঁকে আবার মল্লিক বাড়ির দোতলার পেছনের বারান্দা থেকে কে রে ওখানে বলে জীবনবাবু ঠাকুমা চেঁচিয়ে উঠলেন। তাতে জীবনবাবুকে আবার উল্টে চেঁচিয়ে বলতে হলো, কেউ না ঠাকুমা, আমরা। ও তোরা, উত্তর দিলেন ঠাকুমা, আমি রোজই যেন দেখি কারা ঘুরঘুর করে ওখানে। আপনার ঠাকুমার দৃষ্টিশক্তি কেমন? খুব কম, এবং তার সঙ্গে মানানসই শ্রবণ শক্তি। বাগান এমনিতে তেমন দেখাশোনা হয় না, ওই ভোলানাথ বাবি যা দেখেন। রাত্রে লোক থাকে এদিকে? রাত্রে? মাথা খারাপ, রাত জেগে বাগানে টহল দেবে এরা? সদর দরজায় তালা দেওয়া থাকে আশা করি। ওটা ভোলানাথ বাবুর ডিউটি, তবে আমি থাকলে আমি চাবি বন্ধ করি, চাবি আমার কাছেই থাকে। ভোলানাথ বাবুর সঙ্গে আলাপ হয়নি, তাকে একবার ডাকতে পারেন। ভোলানাথ বাবুকে দিনের আলোয় দেখে মনে হলো তিনি শহুরে লোকের মতো ধুতি শার্ট পরলেও তার চেহারায় এখনো অনেকখানি তার পূর্বপুরুষের ছাপ রয়ে গেছে। খালি গা করে মাঠে নিয়ে হাতে লাঙ্গল ধরিয়ে দিলে খুব বেমানান হবে না। আমরা বাড়ির সামনে বাঁধানো পুকুরের ঘাটে বসে কথা বললাম। বর্ষার জলে পুকুর প্রায় কানায় কানায় ভরে আছে, আর সারা পুকুর ছেয়ে আছে শালুকে। নবীন বলে একটি চাকরকে লেবুর শরবত আনতে বললেন জীবনবাবু। চারিদিক অদ্ভুত রকম নিস্তব্ধ, কেবল দূরে কোত্থেকে জানি চি চি করে শোনা যাচ্ছে ট্রানজিস্টারে গান। ওটা না হলে সত্যিই যেন মনে হতো আমরা কোনো আদ্যকালে ফিরে গেছি। মৃগাঙ্কবাবু আপনাদের বাড়িতে একবারই এসছেন? ফেলুদা ভোলানাথ বাবুকে জিজ্ঞেস করল। সম্প্রতি একবারই এসেছেন। আর আগে? আগেও এসছেন কয়েকবার। কাটোয়া থেকে আষাঢ় মাসে মদন গোসাইয়ের দল এলো, তখন মৃগাঙ্কবাবুই তাদের নিয়ে এসে কর্তাকে কেত্রণ শুনিয়ে যান। এমনিতেও বার কয়েক একা আসতে দেখেছি। মনে হয় কর্তা একটা কুষ্ঠি ছোকে দেওয়ার কথা বলেছিলেন। সেই কুষ্ঠি হয়েছে? আগে তা বলতে পারবো না। এবার যে এলেন তার ব্যবস্থা কে করল? আগে কর্তার নিজেরই ইচ্ছা ছিল, আর কবিরাজ মশাইও বললেন। আর আগে আমিও বলেছিলাম। আপনার তো যাতায়াত আছে ভট্টাচার বাড়িতে,
আগে হ্যাঁ, ভক্তি হয়। ভোলানাথ বাবুর মাথা হেঁট হয়ে গেল। আগে কি আর বলবো বলুন, আমার মেয়ের নাম ছিল লক্ষ্মী, যেমন নাম তেমনি মেয়ে। 11 পড়তে না পড়তে ওলা উঠে চলে গেল। মৃগাঙ্কবাবু শুনে বললেন, সে কেমন আছে জানতে চাও তার নিজের কথায়? ভোলানাথবাবু অন্ধকারে ধুতির খুঁটে চোখ মুছলেন, তারপর সামলে নিয়ে বললেন, সেই মেয়েকে নামুয়ে আনলেন ভট্টাচার্য মশাই। মেয়ে বললে ভগবানের কোলে সে সুখে আছে, তার কোনো কষ্ট নাই। মুখে বললে না অবশ্যই, কাগজে লেখা হলো। সেই থেকে ভোলানাথবাবুর গলা আবার ধরে গেল। ফেলুদা ব্যাপারটাকে আর না বাড়িয়ে বলল, এ বাড়িতে আত্মা নামানোর সময় আপনি ছিলেন? ছিলাম, তবে ঘরের মধ্যে ছিলাম না, দরজার বাইরে। ভেতরে কেবল কর্তামশাই আর ভট্টাচার্য মশাই আর নিত্যানন্দ ছাড়া কেউ ছিলেন না। মা ঠাকুরুন যেন জানতে না পারেন এইটে বলে দিয়েছিলেন কর্তামশাই, তাই দরজায় পাহারা থাকতে হলো। তাহলে আপনি কিছুই শোনেননি? আগে 10 মিনিট খানেক চুপচাপের পর যখন মধু সরকারের বাঁশবনের দিক থেকে শেয়াল ডেকে উঠল, সেই সময় যেন কর্তামশায়ের গলায় শুনলাম, কেউ এলেন, কেউ এলেন। তারপর আর কিছু শুনিনি। সব হয়ে যাওয়ার পর ভট্টাচার্য মশাইকে নিয়ে তার বাড়ি পৌঁছে দিয়ে আসি। শরবত খাওয়া শেষ করে একটা চারমিনার ধরিয়ে ফেলুদা বলল, দুর্লভ মল্লিকের লোক আপনাদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল, সে কথা মনে পড়ে? ভোলানাথ বাবুর উত্তর এলো ছোট্ট দুটো কথায়। তা পড়ে। আপনার মনে আক্রোশ নেই? ফেলুদাকে এই ধরনের ধাক্কা মারা প্রশ্ন করতেও আগে দেখেছি। ও বলে, এই ধরনের প্রশ্নের রিয়াকশন থেকে নাকি অনেক কিছু জানা যায়। ভোলানাথবাবু জিভ কেটে মাথা হেঁট করলেন, তারপর কয়েক সেকেন্ড চুপ থেকে বললেন, এখন মাথাটা ঠিক নেই তাই, নইলে মৃগাঙ্ক বাবুর মতো মানুষ কজন হয়? ফেলুদা আর কোনো প্রশ্ন করল না। ভোলানাথবাবু একটুক্ষণ অপেক্ষা করে বললেন, যদি অনুমতি দেন আমি একটু ভট্টাচার্য মশায়ের বাড়ি যাব। ফেলুদা বা জীবনবাবুর কোনো আপত্তি নেই জেনে ভদ্রলোক চলে গেলেন। জীবনবাবু একটু উসখুস করছেন দেখে ফেলুদা বলল, কিছু বলবেন কি? আপনি কিছুটা অগ্রসর হলেন কিনা জানার আগ্রহ হচ্ছে। বুঝলাম ভদ্রলোক নিজের সম্বন্ধে বিশেষ চিন্তিত। ফেলুদা বলল, ভোলানাথবাবুকে বেশ ভালো লাগল। জীবনবাবুর মুখ শুকিয়ে গেল। তার মানে আপনি বলতে চান? কিরে, কে ওখানে? ফেলুদার কথা থেমে গেল, কারণ ঠাকুমা চেঁচিয়ে উঠেছেন। আওয়াজটা এসেছে বাড়ির পিছন দিক থেকে। চারদিক নিস্তব্ধ বলে গলায় তো পরিষ্কার শোনা গেল। ফেলুদা দেখলাম মুহূর্তের মধ্যে সোজা বাগানের দিকে ছুটছে। আমরাও তার পিছু নিলাম। লালমোহনবাবু এতক্ষণ পুকুরের দিকে তাকিয়ে গুনগুন করে গান গাইছিলেন। তিনিও দেখলাম সঙ্গে সঙ্গে দিলেন ছুট। 3টে টর্চের আলোর সাহায্যে আমরা বাগানে গিয়ে পৌঁছলাম। ফেলুদা এগিয়ে গেছে। সে পশ্চিমের পাঁচিলের গায়ে একটা ধসে যাওয়া অংশের পাশে দাঁড়িয়ে বাইরে টর্চ ফেলে রয়েছে। কাউকে দেখলেন? জীবনবাবু প্রশ্ন করলেন। দেখলাম, কিন্তু চেনার মতো স্পষ্ট নয়। আধ ঘণ্টা ধরে মশার বিনবিনুনিয়ার কামড় আর ঝিঁঝির কান ফাটানো শব্দের মধ্যে সারা বাগান চষে যেটা পাওয়া গেল সেটা একটা চরম রহস্য। সেটা হলো বাগানের উত্তর দিকে শেষ মাথায় একটা গাছের গুঁড়ির পাশে একটা সদ্য খোঁড়া গর্ত। তার মধ্যে যে কি ছিল বা কি থাকতে পারে সে ব্যাপারে জীবনবাবু কোনো রকম আলোকপাত করতে পারলেন না।
লালমোহনবাবু অবশ্যই সোজাসুজি বললেন গুপ্তধন, কিন্তু জীবনবাবু বললেন তাঁদের বংশে কস্মিনকালেও গুপ্তধন সম্বন্ধে কোনো কিংবদন্তি ছিল না। ফেলুদা যে কথাটা বলল সেটাও আমার কাছে পুরোপুরি রহস্য। জীবনবাবু, আমার মনে হচ্ছে আমরা এই ঘটনাটার জন্য অপেক্ষা করছিলাম। আমরা কিছুক্ষণ হলো খাওয়া দাওয়া সেরে আমাদের ঘরে এসে বসেছি। আজ বেশ কাহিল লাগছে, বুঝতে পারছি অন্ধকারে বনবাদারে ঘোরাটা সহজ কাজ নয়। আমার আর লালমোহনবাবুর পায়ে বেশ কয়েক জায়গায় ডেটল দিতে হয়েছে, কারণ আগাছার মধ্যে কাঁটা ঝোঁপও ছিল বেশ কয়েকটা। একমাত্র ফেলুদাকে দেখে মনে হচ্ছে তার মধ্যে কোনো পরিবর্তন নেই। সে আজ তার খাতা খুলেছে, গায়ে ওডোমস লাগিয়ে বালিশে বুক দিয়ে শুয়ে কি জানি হিজিবিজি লিখছে। লালমোহনবাবু একটা হায় অর্ধেক তুলে থেমে গেলেন, কারণ ফেলুদা একটা প্রশ্ন করেছে, লালমোহনবাবুকে নয়, তুলসীবাবুকে। তুলসীবাবু আমাদের জন্য পান নিয়ে ঢুকছেন। তুলসীবাবু, আপনি যদি একজন মহৎ লোককে একটা লোক ঠকানো ফন্দি বাতলে দেন, সে লোক যদি সে ফন্দি কাজে লাগায়, তাহলে তাকে কি আর মহৎ বলা চলে? তুলসীবাবু ভ্যাবাচাক্কা ভাব করে বললেন, ওরে বাবা, আমি এসব হেয়ালি টেহালিতে একেবারেই অপটু। তবে হ্যাঁ, মহৎ লোক অত নিচে নামবেন কেন? নিশ্চিত নামবেন না। যাক, বলল ফেলুদা, আমি খুশি হলাম জেনে যে আপনি আমার সঙ্গে একমত। একেই তো প্যাঁচালো রহস্য, সেটাকে ধোঁয়াটে কথা বলে ফেলুদা আরও প্যাঁচিয়ে দিচ্ছে। আমি তাই উনি আর একদম চিন্তা না করে মশারির ভিতর ঢুকলাম। কিন্তু চিন্তা করব না ভাবলেই কি আর মন থেকে চিন্তা পালিয়ে যায়? আমার নিজের মনেই যে প্রশ্ন জমা হয়েছে একগাদা। শ্যামলাল বাবুর পায়ে কাদা কেন? কে পাঠিয়েছে ঠুগির ভাঁস আর হুমকি চিঠি? ঠাকুমা কাকে দেখে চেঁচালেন আজকে? বাগানের গর্তে কি ছিল আত্মার উত্তর লেখা কাগজ দেখালেন না কেন মল্লিক মশায়? গতকালের মতো আজও বিছানায় পড়তে না পড়তে ঘুমিয়ে পড়েছিলাম। কেবল তফাতটা এই যে গতকাল এক ঘুমে রাত কাবার, আর আজ চোখ খুলে দেখি তখনও অন্ধকার। আসলে ঘুমটা ভেঙেছে একটা চিৎকারের। সেটার জন্য বোধহয় দায়ী লালমোহনবাবু, কারণ তিনি খাটের উপর বসে আছেন মশারির বাইরে। সামনের খোলা জানালার গড়াদের ভিতর দিয়ে চাঁদের আলো এসে পড়েছে তার মুখের উপর, আর স্পষ্ট দেখছি তার চোখ গোল হয়ে গেছে। বাপরে বাপ, কি স্বপ্ন, কি স্বপ্ন, বললেন লালমোহনবাবু। কি দেখলেন আবার? আমি জিজ্ঞেস করলাম। দেখলুম আমার ঠাকুরদা হরিমোহন গাঙ্গুলিকে একটা সংবর্ধনা সভা, তাতে ঠাকুরদা স্পিচ দিলেন, তারপর আমার গলায় মালা পরিয়ে দিয়ে বললেন, এই দেখ কেমন রোমাঞ্চকর মালা দিলাম তোকে। আর আমি দেখছি সেটা ফুলের মালা নয় তপেশ, সেটা, ওরে বাপরে বাপ, সেটা খুদে খুদে রক্তবর্ণ নরমণ্ডু দিয়ে গাঁথা। এমন চমৎকার ব্রাহ্ম মুহূর্তে আপনি এইসব উদ্ভট স্বপ্ন দেখছেন? আশ্চর্য, ফেলুদা যে তার খাটে নেই সেটা এতক্ষণ খেয়ালই করিনি। সে ছাতের দরজা দিয়ে ঘরে এসে ঢুকল, বুঝলাম সে যোগ ব্যায়াম করছিল। যাক, তাহলে সকাল হয়ে গেছে। কি করব বলুন, বললেন লালমোহনবাবু। আপনার ওই রক্তবরণ্যার আত্মারা আমার সংবর্ধনা নিলে এমন খিচুড়ি হয়ে গেছে আমার মধ্যে। আমরা উঠে পড়লাম। তুলসীবাবু কি এখনো ঘুমোচ্ছেন? ছাতে এসে দেখি পূব দিকটা সবে ফর্সা হয়েছে, তারপরে চাঁদের আলোটা ফিকে লাগছে। দু একটা তারা এখনো পিটপিট করছে, কিন্তু তাদের মেয়াদও আর বেশিক্ষণ নয়। দাঁতুন দিয়ে এক্সপেরিমেন্ট করব বলে কিছু নিমের ডাল ভেঙে রেখেছিলাম। ফেলুদা বলে দোকানের যে কোনো টুথব্রাশ আর পেস্টের চেয়ে 10 গুণ ভালো। তারই একটা চিবিয়ে রেডি করছি, সেই সময় শুনলাম পরিত্রাহী চিৎকার। মিত্রিমশায়, মিত্রিমশায়! ভোলানাথ বাবুর গলা। আমরা দুধ দাঁড় করে নিচে গিয়ে হাজির হলাম। সর্বনাশ হয়ে গেছে। ভোরের আকাশে ভদ্রলোকের ফ্যাকাশে মুখ আরও ফ্যাকাশে লাগছিল। কি হয়েছে? ফেলুদা দৌড়ে গিয়ে জিজ্ঞেস করলেন। কাল রাত্রিরে বাড়িতে ডাকাত পড়ে সব লণ্ডভণ্ড, সিন্ধুক খালি। কর্তামশায়ের হাত পা মুখ বেঁধে রেখেছিল, আমাকেও বেঁধেছিল। সকালে ছোটবাবু এসে খুলে দিলেন, আপনি শিগগির আসুন। শ্যামলাল মল্লিক জখম হননি বটে, কিন্তু তাকে যেভাবে 2 ঘণ্টা বাঁধা অবস্থায় পড়ে হাতে হয়েছিল, তাতে তিনি বেশ টসকে গেছেন। ফ্যাল ফ্যাল করে সামনের দিকে চেয়ে বসে আছেন ফরাসের উপর। কেবল একবার মাত্র বিড়বিড় করে বলতে শুনলাম, ভাদলি তো মেরে ফেললি না কেন? এদিকে তার সিন্দুক যে ফাঁকা, সেটা কি তিনি খেয়াল করে? ফেলুদা প্রথমে শ্যামলালবাবুর ঘরটা তন্ন তন্ন করে দেখল। শুধু সিন্দুকটাই খোলা হয়েছে, আর যার যেমন তেমনিই আছে।
চাবি থাকত নাকি ভদ্রলোকের বালিশের নিচে। ভোলানাথবাবু দোতলাতেই শোন, তাকে ঘুমের মধ্যে অ্যাটাক করে হাত পা চোখ মুখ বেঁধে ফেলেছে ডাকাত। ওর ধারণা যে অন্তত দুজন লোক ছিল। চাকর নবীন নাকি সারা রাত নাকে তেল দিয়ে ঘুমিয়েছে। দুজন পাইকের মধ্যে একজন চলে গিয়েছিল সেগুনহাটি যাত্রা দেখতে, আর একজন তার ডিউটি ঠিকই করছিল। দুঃখের বিষয়ে ডাকাত মাথায় লাঠি মেরে বেশ কয়েক ঘন্টার জন্য তাকে অকেজো করে দিয়েছিল। সামনের দরজা বন্ধই ছিল, কাজেই মনে হয় খিড়কির পাঁচিল টপকে পিছনের বারান্দা দিয়ে ঢুকেছিল। ঠাকুমাকে কিছু জিজ্ঞেস করে লাভ নেই, কারণ তিনি থাকেন বারান্দার উত্তর প্রান্তে 3টে অকেজো ঘরের পরে শেষ ঘরে। 15 মিনিট হলো এসেছি, কিন্তু এখনও জীবনবাবুর দেখা নেই। ভোলানাথবাবু আমাদের সঙ্গেই ছিলেন। ফেলুদা তাকে বলল, জীবনবাবুকে আমাদের সঙ্গে কথা না বলেই ভুলসে খবর দিতে গেলেন নাকি? ভোলানাথবাবু আমতামতা করে মাথা নেড়ে বললেন, আগে আমাকে বলেই তিনি বাইরে বেরিয়েছিলেন বটে, কিন্তু তারপরে তো। ফেলুদা এবার ছুটল সিঁড়ির দিকে, পিছনে আমি আর লালমোহনবাবু। উঠোন পেরিয়ে সোজা খিড়কি দিয়ে বাইরে বাগানে হাজির হলাম। এখনো ভালো করে সূর্য ওঠেনি, অল্প কুয়াশাও যেন রয়েছে, কিংবা জমে থাকা উনুনের ধোঁয়া। গাছের পাতাগুলো শিশিরে ভেজা, পায়ের নিচে ঘাস ভেজা। পাখি ডাকছে, কাক, শালিক, আর একটা নাম জানি না। আমরা বাগানের মধ্যে দিয়ে এগিয়ে গিয়ে থমকে থেমে গেলাম। 10 হাত দূরের একটা কাঁঠাল গাছের গুঁড়ির ধারে নীল পাঞ্জাবি আর পায়জামা পরা একজন লোক পড়ে আছে। ওই পোশাক আমি চিনি, ওই চটিটাও চিনি। ফেলুদা এগিয়ে গিয়ে কাছ থেকে দেখেই একটা আতঙ্ক আর আক্ষেপ মেশানোর শব্দ করে পিছিয়ে এলো। হোমশাই! লালমোহনবাবু আঙুল গিয়ে কিছু দূরে মাটিতে একটা জায়গায় পয়েন্ট করে কথাটা বললেন। জানি, দেখেছি, বলল ফেলুদা। ওটা ছোমেন না, ওটা দিয়ে জীবনবাবুকে খুন করা হয়েছে। ঝোপের ধারে পড়ে রয়েছে কোণে পাথর বাঁধা একটা গামছা। ভোলানাথবাবুও বেরিয়ে এসেছেন, আর দেখেই বুঝেছেন কি হয়েছে। সর্বনাশ বলে মাথায় হাত দিয়ে প্রায় যেন ভিড়মি লাগার ভাব করে 3 হাত পিছিয়ে গেলেন ভদ্রলোক। এখন বিচলিত হলে চলবে না ভোলানাথবাবু, আপনি চলে গেন ভদ্রলোকের সঙ্গে, এখানে পুলিশের ঘাঁটিতে গিয়ে খবর দিন। দরকার হলে শহর থেকে দারোগা আসবে, কেউ যেন লাশ বা গামছা না ধরে। কিছুক্ষণ আগে এই কীর্তিটা হয়েছে, সে লোক হয়তো এখনও এই তল্লাটটাই আছে। আর ভালো কথা, মল্লিক মশাই যেন খুনের কথাটা না জানেন। ফেলুদা দৌড় দিল পশ্চিম দিকের পাঁচিল লক্ষ্য করে, সঙ্গে সঙ্গে আমিও। এদিকের পাঁচিলের একটা জায়গা ধসে গিয়ে দিব্যি বাইরে যাওয়ার পথ হয়ে গেছে। আমরা দুজনে টপকে বাইরে গিয়ে পড়লাম। ফেলুদার চোখ চারিদিকে ঘুরছে, এমনকি জমির দিকেও। আমরা এগিয়ে গেলাম। 100 গজের মধ্যে অন্য কোনো বাড়ি নেই, কারণ ওটাই সেই শর্টকাটের বাঁশবান। কিন্তু ওটা কি? একটা ভাঙা মন্দির, নিশ্চয়ই সেই বাদুড়ে কালী মন্দির। মন্দিরের পাশে একজন লোক আমাদের দিকেই এগিয়ে আসছেন, কবিরাজ রসিক চক্রবর্তী। কি ব্যাপার এত সকালে? তিনি জিজ্ঞেস করলেন। আপনি খবর পাননি বোধহয়? কি খবর? মল্লিক মশাই। হ্যাঁ? কবিরাজের চোখ কপালে উঠে গেছে। আপনি যা ভয় পাচ্ছেন তা নয়, মল্লিক মশাই সুস্থই আছেন, তবে তার বাড়িতে ডাকাত পড়েছে আর জীবনবাবু খুন হয়েছেন। তবে এই খবরটা আর মল্লিক মশাইকে দেবেন না। রসিকবাবু ব্যস্তভাবে এগিয়ে গেলেন, আমরাও ফেরার রাস্তা ধরলাম। খুনি পালিয়ে গেছে। পাঁচিল টপকে বাগানে ঢুকে এগিয়ে গেতেই 3 নম্বর বিস্ফোরণ। আমার মাথা ভোঁ ভোঁ করছে। এ কি স্বপ্ন না সত্যি? কাঁঠাল গাছের নিচটা এখন খালি, জীবনবাবুর লাশ উধাও, ঝোপের পাশে থাকা ঠগির ফাঁসটাও উধাও। লালমোহনবাবু একটা গোলঞ্চ গাছের পাশে দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছেন। কোনোরকমে ভদ্রলোক মুখ খুললেন। ভোলানাথবাবু পুলিশে খবর দিতে গেলেন, আমি আপনাদের খুঁজতে এসে দেখলে লাশ নেই। ফেলুদা চেঁচিয়ে জিজ্ঞেস করল, না? ফেলুদা আবার দৌড় দিল, এবার পশ্চিমে নয়, পূবে। পূবের দেয়ালে ফাঁক নেই, কিন্তু উত্তরে আছে। কালকের সেই গর্ত, আজ দেখলাম সেটা একটা আম গাছের নিচ, আর পিছনেই ফাঁক, বড় ফাঁক, প্রায় একটা ফটক বললেই চলে। আমি আর ফেলুদা বাইরে বেরোলাম।
10 হাতের মধ্যেই একটা পুকুর, জলে টইটম্বুর। এই পুকুরেই যে ভেলা হয়েছে লাশ, তাতে সন্দেহ নেই। আমরা ফিরে গিয়ে পিছনের সিঁড়ি দিয়ে সোজা উঠলাম দোতলায়। ও জীবন, ও বাবা জীবন, ঠাকুমা চেঁচাচ্ছেন। এই যেন দেখলাম জীবনকে। গেল কোথায় ছেলেটা? গাল তোবড়ানো, চুল ছোট করে ছাঁটা, থান পড়া ৮০ বছরের বুড়ি ঘোলাটে চশমা পরে নিজের ঘর ছেড়ে বারান্দার এদিকে চলে এসেছেন। একদিন গলা শুনেছি, আজ প্রথম দেখলাম ঠাকুমাতে। ফেলুদা এগিয়ে গেল। জীবনবাবু একটু বেরিয়েছেন। আমার নাম প্রদোষ মিত্র। আপনার কি দরকার আমাকে বলতে পারেন? তুমি কে বাবা? আমি জীবনবাবুর বন্ধু। তোমাকে তো দেখিনি। আমি 2 দিন আগে এসেছি কলকাতা থেকে। তুমিও কলকাতায় থাকো? আগে হ্যাঁ। কিছু বলার ছিল আপনার? বুড়ি হঠাৎ যেন খেই হারিয়ে ফেললেন। ঘাড় উঁচু করে কিছুক্ষণ এদিক ওদিক চেয়ে বললেন, কি বলার ছিল সে আর মনে নেই বাবা, আমার বড্ড ভোলা মন যে। আমরা ঠাকুমাকে আর সময় দিলাম না। 3 জনে গে ঢুকলাম শ্যামলাল বাবুর ঘরে। রসিকবাবু ইতিমধ্যে এসে হাজির হয়েছেন। তিনি শ্যামলাল বাবুর নাড়ি ধরে বসে আছেন। জীবন কোথায় গেল? এখনও কেমন জানি অসহায় ভাব করে কথা বলছেন ভদ্রলোক। বুঝলাম রসিকবাবু জীবনবাবুর মৃত্যু সংবাদটা শ্যামলাল বাবুকে দেননি। আপনি তো চাইছিলেন তিনি কলকাতায় ফিরে যান, বলল ফেলুদা। ও চলে গেল? কিসে গেল? পালকিতে? পালকিতে তো আর সবটুকু যাওয়া যায় না। কাটোয়া থেকে ট্রেন ছাড়া গতি নেই। গরুর গাড়ি বা ডাকগাড়িতে যাওয়া আজকের দিনে যে সম্ভব নয় সেটা তো নিশ্চয়ই বোঝেন। তুমি আমাকে বিদ্রূপ করছ? শ্যামলালবাবুর গলায় যেন একটু অভিমানের সুর। শুধু আমি কেন? ফেলুদা বলল। গ্রামের সবাই করে। আপনি যা করছেন তাতে আপনার তো নয়ই, কারুরই লাভ বা মঙ্গল হচ্ছে না। আপনার নিজের কি হলো সেটা তো দেখলেন। সড়কির বদলে বন্দুকধারী একজন ভালো পাহারাদার থাকলে আর এ কাণ্ডটা হতো না। বৈদ্যুতিক শকের চেয়ে এ শকটা কি কিছু কম হলো? যে যুগ চলে গেছে তাকে আর ফিরিয়ে আনা যায় না মল্লিক মশাই। আশ্চর্য, আমি ভেবেছিলাম ভদ্রলোক তেলে বেগুনে জ্বলে উঠবেন, কিন্তু সেটা হলো না। ফেলুদার কথার উত্তরে একটি কথাও বললেন না তিনি, কেবল একটা দীর্ঘশ্বাস ফেলে চুপ করে রইলেন। মুখের চেহারা কি হয়েছে দেখেছেন? লালমোহনবাবু তক্তপোষে বসে হাতে তার দাড়ি কামানোর আয়নাটা নিয়ে তাতে নিজের মুখ থেকে মন্তব্যটা করলেন। ওর মুখের যে অবস্থা আমাদের সকলেরই তাই। গোসাইপুরের ওটাই একটা ড্রব্যাক, বললেন তুলসীবাবু। এটার বিষয়ে আপনাদের আগে থেকেই ওয়ার্নিং দেওয়া উচিত ছিল। আপনি গোসাইপুর বলছেন, আমি বলবো মল্লিক বাড়ির বাগানে, বললেন লালমোহনবাবু। ওইটাই হলো মশার ডিপু। দুপুরের খাওয়া শেষ করে আমরা দোতলায় আমাদের ঘরে এসে বসেছি। পুলিশ এসে তদন্ত শুরু করে দিয়েছে। ফেলুদা এভাবে গুম মেরে গেছে কেন বুঝতে পাচ্ছি না। আমার বিশ্বাস জীবনবাবুর খুনটা এতটাই অপ্রত্যাশিত যে ওর ক্যালকুলেশন সব গণ্ডগোল হয়ে গেছে। আর ডাকাতি যদি খুনটা করে থাকে তাহলে তদন্তের মজাটা কোথায়? ডাকাত ধরার রাস্তা তো পুলিশের বেশ ভালো জানা আছে। সেখানে একজন প্রাইভেট গোয়েন্দার কি করতে পারে? দারোগা সুধাকর প্রামাণিক ইতিমধ্যে ফেলুদার সঙ্গে এসে কথা বলে গেছেন। তিনি ফেলুদার নাম শুনেছেন, তবে ফেলুদার উপর খুব একটা ভক্তিভাব আছে বলে মনে হয় না। বিশেষ করে জীবনবাবুর লাশ লোপাট হয়ে যাওয়াতে তিনি রীতিমতো বিরক্ত। বললেন, আপনারা যারা শখের ডিটেকটিভ, তাদেরকে দেখেছি কাজের মধ্যে সিস্টেমের কোনো বালাই নেই। আরেকজন দেখেছি আপনার মতো গণেশ দত্তগুপ্ত, তার সঙ্গে একটা কেসে ঠকাঠকি লাগে। যেখানে দরকার অ্যাকশনের সেখানে চোখ কুঁচকে বসে ভাবছে। কি যে ভাবছে তা মা গঙ্গাই জানে। আবার যেখানে কাজ করছে তার পিছনে কোনো চিন্তা নেই। লাশটা যখন দেখলেন পড়ে আছে আর সেটাকে ছেড়ে যদি যেতেই হয় তাহলে একটা লোককে পাহারায় বসিয়ে যেতে পারলেন না। এখন আমাদের ওই পিছনের পুকুরের জলে জাল ফেলতে হবে, আর তাতেও যদি বডি না ওঠে তাহলে ভেবে দেখুন, এই গাঁয়ে 11টা পুকুর, তার মধ্যে একটাকে দিঘি বলা চলে, আর তাতেও যদি নাথের হয় তাহলে
এসবই কিন্তু আপনার নেগলিজেন্সের জন্য। ফেলুদা পুরো ঝালটা হজম করে উল্টে একটা বেয়াড়া প্রশ্ন করে সুধাকর দারোগাকে আরও উস্কে দিল। আপনি প্রেতাত্মায় বিশ্বাস করেন? দারোগা কিছুক্ষণ অবাক হয়ে ফেলুদার দিকে চেয়ে থেকে মাথা নেড়ে বললেন, আপনার সিরিয়াস বলে খ্যাতি আছে শুনেছিলুম, এখন দেখছি সেটাও ভুল। ফেলুদা বলল, কথাটা জিজ্ঞেস করলাম কারণ আপনারা যদি খুনি ধরতে না পারেন তাহলে আমাকে মৃগাঙ্ক ভট্টাচার্যের শরণাপন্ন হতে হবে, তিনি প্রেতাত্মা নামাতে পারেন। আমার মনে হচ্ছে জীবনলালের আত্মায় জীবনলালের খুনের সঠিক সন্ধান দিতে পারেন। আপনি নিজে তাহলে হোপলেস ফিল করছেন বলুন? খুনের তদন্ত আমার সাধ্যের বাইরে, সেটা স্বীকার করছি, বলল ফেলুদা, কিন্তু ডাকাতের হাতে হাতকড়া পড়াতে পারব বলে আমার বিশ্বাস আছে। সুধাকরবাবু যে ফেলুদার উপর আস্থা কত কম সেটা তার পরের কথা থেকেই বুঝতে পারলাম। আপনি ডেড বডি আর জ্যান্ত বডির তফাৎ করতে পারেন আশা করি। গলায় ফাঁস দিয়ে টান মারলে কি পরিবর্তন হয় সেটা জানা আছে আপনার? ফেলুদা ঠান্ডাভাবেই উত্তরটা দিল, সুধাকরবাবু, আমার যখন পুলিশে চাকরি নেওয়ার কোনো বাসনা নেই তখন আপনার প্রশ্নের জবাব দেওয়াটা আমার মর্জির ব্যাপার। পুলিশের উপর নির্ভর না করে যখন আমি প্রেতাত্মার কথা বলছি তখন বুঝতেই পাচ্ছেন আমার তদন্তের রাস্তাটা একটু স্বতন্ত্র। ভোলানাথবাবু সম্পর্কে আপনার মনে কোনো সন্দেহের ভাব নেই? নিশ্চয়ই আছে। আমার সন্দেহ হয় আপনারা দিকবিদিক বিবেচনা না করেই ভদ্রলোকের হাতে হাতকড়া পরাবেন, কারণ তার পূর্বপুরুষ যে জীবনবাবুর পূর্বপুরুষের দ্বারা লাঞ্ছিত হয়েছিলেন সে খবর হয়তো আপনাদের কানে পৌঁছেছে, কিন্তু সেটা করলে আপনারা মারাত্মক ভুল করবেন। সুধাকর দারোগা সশব্দে হেসে মোড়া থেকে উঠে দাঁড়ালেন। তারপর ফেলুদার দিকে চেয়ে চুকচুক করে আক্ষেপের শব্দ করে বললেন, মুশকিল হচ্ছে কি জানেন, আপনারা বেশি ভেবে সহজ জিনিসটাকে জটিল করে ফেলেন। কেসটা জলের মতো পরিষ্কার। আপনাদের জাল ফেলা পুকুরের জলের মতো। ফেলুদার খোঁচা অগ্রাহ্য করে দারোগা বলে চললেন, আপনি একটু ভেবে দেখলেই বুঝতে পারতেন কেন ভোলানাথবাবুর কথা ভুলছি। ডাকাতি এবং খুন দুটোর জন্যেই সে দায়ী। এ ডাকাতি ঘরের লোকের কাজ, সে তো বোঝাই যায়। আসল ডাকাত হলে সিন্দুক ভাঙত, চাবি দিয়ে খুলত না। ভোলানাথ টাকা নিয়ে পালাচ্ছিল পিছনের বাগান দিয়ে, খুন করবার কোনো অভিপ্রায় ছিল না তার। জীবনবাবু ঘুম ভেঙে টের পেয়ে তাকে ধাওয়া করেন, ভোলানাথ খুন করতে বাধ্য হয়। তারপর সন্দেহ যাতে না পড়ে তাই আপনাদের খবর দিতে আসে। ভোলানাথ বলেছে ডাকাত তাকে বেঁধে রেখেছিল, জীবনবাবু এসে তার বাঁধন খোলে। এই কথা যে সত্যি তার প্রমাণ কই? এর তো কোনো সাক্ষী নেই। সিন্ধুকে টাকা তাহলে কোথায় গেল সুধাকরবাবু? ফেলুদা গম্ভীরভাবে জিজ্ঞেস করল। সে টাকাও খুঁজতে হবে, বললেন সুধাকরবাবু। লাশ পেলে পর আমরা ভোলানাথবাবুকে জেরা করব, তখন সব সুর করে বেরিয়ে পড়বে। আমার কিন্তু সুধাকরবাবুর কথাগুলো বেশ মনে ধরল, কিন্তু ফেলুদা কেন আমল দিচ্ছে না? দারোগা যখন সিঁড়ি দিয়ে নামছে তখনই কেন সে বলতে গেল, আজ সন্ধ্যায় জীবনলালের আত্মা নামানো হবে মৃগাঙ্ক ভট্টাচার্যের বাড়িতে, এলে ঠকবেন না। তুলসীবাবুর দেখলাম একমাত্র চিন্তা কালকে সংবর্ধনা হবে কিনা। রহস্যের কিনারা না হলে, খুনির হাতে হাতকড়া না পড়লে নিশ্চয়ই হবে না, কারণ গ্রামের লোকে সংবর্ধনা সভায় যোগ দেওয়ার ইচ্ছা হবে না। লালমোহনবাবু অবশ্যই মেনেই নিয়েছেন যে মালা আর মানপত্র ফসকে গেল আর স্পিচটা মাঠে মারা গেল। হয়তো নিজেকেই সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, মশাই, আমরা রহস্য বেঁচে খায়। বাস্তবিক একটা খাঁটি রহস্যের সামনে পড়লে সেটাই আমাদের সবচেয়ে বড় পুরস্কার। মুখে এটা বলা সত্ত্বেও লক্ষ্য করছি উনি বারবার নিজের অজান্তে বিড়বিড় করে স্পিচের লাইন বলছেন, আর বলেই নিজেকে সামলে নিচ্ছেন। মৃগাঙ্ক ভট্টাচার্য কোন বাড়িতে থাকেন বলতে পারেন? প্রশ্নটা এলো তুলসীবাবুর বাড়ির দরজার বাইরে থেকে। এই শুরু হলো, বললেন তুলসীবাবু। সোম আর শুক্রে এ উপদ্রব লেগেই গেছে, আর রাস্তার প্রথম বাড়ি বলে আমাকেই এই ঝক্কি পোয়াতে হয়। ভদ্রলোক জানালা দিয়ে নিচের দিকে চেয়ে বললেন, আরও 3টে বাড়ি পরে ডান দিকে। ফেলুদা বলল, আমরা আসছি বলে খবরটা পাঠিয়ে দিতে পারলে ভালো হতো, আর বলবেন কিউয়ে দাঁড়াতে পারবো না, আমাদের আত্মাকে প্রায়োরিটি দিতে হবে। তুলসীবাবু বোধহয় প্রথম বুঝলেন যে ফেলুদা ব্যাপারটা সম্বন্ধে সত্যিই সিরিয়াস। তার মুখের খাপ দেখে ফেলুদা বলল, আমার একার কাজ ফুইয়ে গেছে তুলসীবাবু, এখন ভট্টাচার্য মশাইয়ের সাহায্য ছাড়া এগুতে পারব না। ফেলুদা অনেক সময় বলে যে মনের দরজা খোলা রাখা উচিত, বিশেষ করে আজকের দিনে, কারণ রোজই প্রমাণ হচ্ছে যে এমন অনেক ঘটনা পৃথিবীতে ঘটে যার কারণ বৈজ্ঞানিকেরা জানে না।
অথচ জানে না বলে সেটাকে উড়িয়েও দিতে পারছে না। এই যেমন সেদিন কাগজে বেরোলো যে ইউরি গেলর বলে এক হুইদি যুবক চোখের চাহনির জোরে 5 হাত দূর থেকে বৈজ্ঞানিকের হাতে ধরা কাঁটা চামচ মেকিয়ে ফেলছে। এই ঘটনা চোখের সামনে দেখছেন আরও একজন ডাকসাইটে বৈজ্ঞানিক, আর দেখে তারা না পারে কারণ বলতে, না পারে উড়িয়ে দিতে। মৃগাঙ্কবাবুর ক্ষমতাও কি এই ধরনের? তুলসীবাবু বললেন, 5:30 বাজে, চলুন আমি আপনি একসঙ্গে গিয়ে ওঁকে রিকোয়েস্টটা করি, তাহলে জোরটা বেশি হবে। ফেলুদা উঠে পড়ে বলল, তোরা বরং একটু বেরিয়ে আয় না। আমার নিজেরও এক ঘরে বেশিক্ষণ বসে থাকতে ভালো লাগছিল না। লালমোহনবাবুও বলছিলেন গোসাইপুরের শরৎকালের বিকেলের তুলনা নেই। তাই ফেলুদার বেরোনোর সঙ্গে সঙ্গেই আমরাও দুজন বেরিয়ে পড়লাম। 2 দিন আগে যখন এসেছিলাম তখন একরকম মনে হয়েছিল গ্রামটাকে। আজ আমার মনে হচ্ছে আরেক রকম। তার কারণ মন বলছে এই সুন্দর গ্রামের কোনো একটা গোপন জায়গায় গলায় ফাঁস দিয়ে মরা মানুষের লাশ লুকিয়ে আছে। হঠাৎ যদি দেখি, না, ওসব ভাবব না, তাহলে বেড়ানো মাটি হয়ে যাবে। কিন্তু বাঁশবনের মধ্যে দিয়ে এগোতে এগোতে আলো কমে আসার সঙ্গে সঙ্গে সাহসটা আবার কমে গিয়েছিল। সেটাকে বাড়িয়ে দিল মূকাভিনেতা বেনি মাধব। আরে, আমি যে আপনাদের বাড়ি যাচ্ছিলাম, বললুম না শুক্রবার বিকেলে এসে অভিনয় দেখিয়ে যাব। কি করি বলো ভাই, এমন একটা বিপর্যয় ঘটে যাবে সে কি জানতাম? এরপরে আর অ্যাক্টিং দেখার মুড থাকে, তুমি বলো। তা যা বলেছেন স্যার। তা আপনারা কদিন আছেন তো? হ্যাঁ, তা 2 দিন তো আছি। এইদিকে চললেন কোথায়? কোন দিকে যাওয়া যায় তুমিই বলো না। বাদুড়ে কালী দেখেছেন স্যার? 7ম শতাব্দীর টেম্পল। এখনও কিছু হাতের কাজ রয়ে গেছে দেয়ালে, চলুন দেখিয়ে দিচ্ছি। আমি যে সকালেই এসেছিলাম মন্দিরটা, সেটা আর বললাম না। সত্যি বলতে কি, তখন যা মনের অবস্থা ছিল তাতে হাতের কাজটা চোখে পড়েনি। মিনিট 3 যেতেই মন্দিরটায় পৌঁছে গেলাম। এখানে সকালেই আসা উচিত, সন্ধেবেলায় গাঁটা একটু ছমছম করে। পাশেই আবার একটা বটগাছ, তার একটা ঝুড়ি মন্দিরের চূড়োটাকে আঁকড়ে ধরে খুলি ফাটিয়ে দিয়েছে। এই কানটায় বলি হতো স্যার। বটগাছের গুঁড়ির পাশে একটা জায়গা দেখিয়ে বলল বেনি মাধব। বলি? নরবলি স্যার। মোসাইপুরের ডাকাত, ওয়ার্ল্ড ফেমাস নেদো ডাকাতের ইতিহাস পড়েননি? ওই নিয়েই তো আপনার একটা রহস্য রোমাঞ্চের বই হয়ে যায়। ভেতরটা দেখবেন, টর্চ আছে। ভেতর? এর মধ্যে অন্ধকার হয়ে গেছে। ভেতর? ধরা গলায় বললেন লালমোহনবাবু। টর্চ তো আনিনি ভাই, শুনেছি বাদুড় টাদুর। বাদুড়ের তো এখন ইভিনিং এক্সকারশন স্যার, এই তো সবে চটতে বেরিয়েছে। বাদুড় দেখতে চাইলে? না ভাই, চাই না, বরং না দেখাটাই বাঞ্ছনীয়। চলে আসুন স্যার, মাছি জেলেছি। একটা বিড়ি ধরালুম স্যার, কিছু মাইন্ড করবেন না তো? নো ভাই, মাইন্ড কি, তুমি 5টা বিড়ি একসঙ্গে ধরাও না। বেনি মাধব বিড়ি ধরিয়ে জ্বলন্ত দেশলাইটা মন্দিরের দরজার জায়গায় ধরল, আর উনি এক লাফে আমার হৃৎপিণ্ডটা গলার কাছে চলে এলো। লালমোহনবাবু 4 বার জি 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 বলে থেমে গেলেন। মৃত জাগুনের মৃতদেহ মন্দিরের ভেতরে থামের আড়ালে নীল পাঞ্জাবি আর সাদা পায়জামার খানিকটা উঁকি মারছে। সকালে হাতে ঘড়ি ছিল, এখন নেই। এই দেখুন, কে কাপড় ফেলে গেছে। বেনি মাধব দিব্যি এগিয়ে যাচ্ছিলেন, বোধহয় কাপড়গুলো উদ্ধার করে তার মালিককে ফেরত দিতে। লালমোহনবাবু তার শার্টের কোনা খামচে বললেন, ওটা লাশ, পুশ পুশ পুশ, পুলিশের ব্যাপার। মূকাভিনেতা লাশ শুনেই মুখও মেরে গিয়েছিলেন। এইবার দেখলাম তার অভিনয়। অবাক থেকে শুরু করে এক ধাপে আতঙ্কে পৌঁছে তিনি দেখিয়ে দিলেন কথা না বলে কি করে পিট্টান দেওয়ার অভিনয় করতে হয়। আমরাও আর অপেক্ষা না করে বিভীষিকাময় পরিবেশ থেকে ঘুরে জোরে হেঁটে বাড়ি মুখে রওনা দিলাম। ফেলুদা দেখলাম ফিরে এসছে। বলল, হমন ফ্যাকাশে মেরে গেছিস কেন? চটপট রেডি হয়ে নে, 15 মিনিটের মধ্যে আত্মা নামবে। লালমোহনবাবু ফেলুদাকে দেখেই সম্পূর্ণ স্বাভাবিক। বললেন, একটা ইম্পর্ট্যান্ট ডিসকাভারি করে এলুম, অবশ্যই একা নয়, 2 জনে।
জীবনবাবুর লাশ পড়ে রয়েছে বাদুড়া কালীর মন্দিরে। পুলিশকে জানাবেন না খুঁজতে দেবেন? আমি জানতাম সুধাকর দারোগাকে লালমোহনবাবুর মোটেই পছন্দ হয়নি, তাই খুঁজতে দেবেন। ফেলুদা বলল, মন্দিরের ভেতরে গেছলেন? নো স্যার, লাশ তো হ্যান্ডেল করা বারণ, তাই আর যাইনি। তবে বিয়ন্ড ডাউট জীবন মল্লিক। ঠিক আছে, সুধাকরবাবু এসছিলেন একটু আগে, ভুল হয় ভট্টাচার্য মশাইয়ের ওখানে আসছেন, তখন খবরটা দিয়ে দিলেই হবে। 10 মিনিটের মধ্যে আমরা রওনা দিয়ে দিলাম। তুলসীবাবু বললেন যে একবার উকিলবাবুর বাড়ি থেকে চট করে ঘুরে আসতে হবে। কালকের অনুষ্ঠানটা যে ভেস্তে যেতে পারে সেটা ওকে জানানো দরকার। যাবার পথে ফেলুদা বলল যে মৃগাঙ্কবাবু নাকি জীবনলালের আত্মা নামানোর ব্যাপারে আপত্তির দূরের কথা, রীতিমতো আগ্রহ দেখিয়েছেন। বাইরে থেকে আরও জন্তিনেক লোক এসছেন, তাদের বাইরে বসিয়ে রেখে আগে আমাদের কাজটা করে দেবেন। মৃগাঙ্কবাবুর ঘরে আজ তক্তপোষের বদলে রয়েছে একটা কাঠের টেবিল, আর সেটাকে ঘিরে টিন আর কাঠে মেশানো 5টা চেয়ার। এরই একটাতে বসে আছেন মৃগাঙ্ক ভট্টাচার্য। টেবিলের মাঝখানে রয়েছে একটা পিদিম, আর তার পাশেই একটা কাগজ আর পেন্সিল। এছাড়া ঘরে রয়েছে 2টোর বদলে একটা বেঞ্চি আর 2টো মোড়া। বেঞ্চিতে বসে আছে ভাগ্নের নিত্যানন্দ। আমরা 3 জনে 3টে চেয়ারে বসলাম, একটা খালি রইল তুলসীবাবুর জন্য। তুলসীচরণের জন্য অপেক্ষা করব কি? প্রশ্ন করলেন মৃগাঙ্কবাবু। 5 মিনিট দেখা যেতে পারে, বলল ফেলুদা। আমি জানতাম, সেদিন আপনাকে দেখেই উপলব্ধি হয়েছিল যে আমার কাছে আবার আসতে হবে। ভদ্রলোকের গলাটা এই অন্ধকার ঘরে গম গম করছে। মৃগাঙ্কবাবু বলে চললেন, বিজ্ঞান অর্থ বিশেষ জ্ঞান। বড়লোকগত আত্মার সঙ্গে যোগস্থাপন হল এই বিশেষ জ্ঞানের শ্রেষ্ঠ জ্ঞান। সুতরাং যারা প্রকৃত বৈজ্ঞানিক তারা এই বিশেষ জ্ঞানকে হেয় জ্ঞান করে না। জ্ঞান জ্ঞান করে এই জ্ঞান নিয়ে আরও আর লাগছিল না। ভদ্রলোক এবার আরম্ভ করলেই পারেন। আপনারা সকলেই পরলোকগত জীবনলালকে প্রত্যক্ষ করেছেন এবং তিনি সদ্য মৃত। এই 2 কারণে আজকের অধিবেশনের চূড়ান্ত সাফল্য আমি আশা করি। আত্মা এখনও নরলোক হতে পরলোকে উত্তীর্ণ হবার অবকাশ লাভ করেনি। অনেক পার্থিব বন্ধন মুক্ত করে তবে আত্মার উত্তরণ। জীবনলালের আত্মা এখনও আমাদের পরিপার্শ্বে বিদ্যমান। সে আমার আবাহনের অপেক্ষায় আছে। সে জানে আমি তাকে ডাকলে পাব, আমি জানি তাকে ডাকলে সে আসবে। জীবনলালের আত্মা ত্রিকালজ্ঞ, অবিনশ্বর, জলে স্থলে অন্তরিক্ষে তার অবাধ গতি। আমার এই লেখলি হবে তাঁরই লেখনী, তাঁরই জ্ঞান, তাঁরই উপলব্ধি, তাঁরই বিশ্বাস ব্যক্ত হবে তাঁরই ভাষায় আমার এই লেখনীর সাহায্যে। এবার ফেলুদার মুখ খুলল। এই অবস্থায় কথা বলা ওর পক্ষেই সম্ভব, কেননা আমার গলা শুকিয়ে গেছে, আর আমার বিশ্বাস লালমোহনবাবুরও। আপনি কি লিখছেন সেটা জানার জন্য সকলেরই কৌতূহল হবে, অথচ আমি ছাড়া সকলেই টেবিলের উল্টো দিকে বসেছে। লেখা পড়া সম্ভব নয়। আমি যদি সকলের সুবিধের জন্য পড়ে দিই তাতে আপনার আপত্তি আছে কি? কোনো আপত্তি নেই, বললেন মৃগাঙ্কবাবু। আপনি স্বচ্ছন্দেই লেখা পড়ে শুনিয়ে দিতে পারেন। আপনার জিজ্ঞাসা তো একটাই নয় কি? 3টি: ডাকাতের পরিচয়, খুনির পরিচয় এবং কখন কিভাবে খুনটা হয়। উত্তম, বললেন মৃগাঙ্কবাবু। 5 মিনিটের মধ্যেও তুলসীবাবু এলেন না দেখে মৃগাঙ্কবাবু কাজ আরম্ভ করে দেওয়া স্থির করলেন। মনে মনে বললাম, তুলসীবাবু অনেক জিনিস দেখেছেন, তার পুরোটা না দেখলেও চলবে। অনুগ্রহ করে আপনাদিগ সকলের হস্তদ্বয়ে অঙ্গুলি প্রসারিত করে এই টেবিলের ওপর স্থাপন করুন। কাঠের টেবিলে হাতগুলো রাখার সঙ্গে সঙ্গে যে একটা টকটক শব্দ শুরু হলো, সেটা আর কিছু নয়, লালমোহনবাবুর কাঁপা আঙুল টেবিলের ওপর তবলার বোল তুলে ফেলছে। ভদ্রলোক দাঁতের দাঁত চেপে হাত স্টেডি করলেন। মৃগাঙ্কবাবুর চোখ বন্ধ, ঠোঁট নড়ছে। চারিদিকে একেবারে নিস্তব্ধ বলেই বুঝলাম উনি ফিসফিস করে একটা শ্লোক আওড়াচ্ছেন। 1 মিনিট পরে সেটাও বন্ধ হয়ে গেল। এবারে যাকে ইংরেজিতে বলে ডেকলি সাইলেন্স। পিদিমের শিখা কাঁপছে, আর তার চারপাশে ঘুরঘুর করছে 3টে ফড়িং। ঘরের চারিদিকে দেয়ালে 4টে মানুষের ছায়া থরথর করে কাঁপছে। আর চোখে ফেলুদার দিকে চেয়ে তার মনের অবস্থা কিছু বুঝতে পারলাম না। চোয়াল শক্ত, চোখের পাতা প্রায় পড়ছেই না, দৃষ্টি শটান মৃগাঙ্কবাবুর দিকে। মৃগাঙ্কবাবু নিজে যেন পাথরের মূর্তি।
এর মধ্যে কখন যে পেন্সিলটা তার হাতে চলে গেছে জানি না, সেটা এখন খাতার সাদা পাতার উপর ধরা, শীষের ডগাটা ঠেকে রয়েছে কাগজের সঙ্গে। এবার মৃগাঙ্কবাবুর ঠোঁটে কাঁপুনি আরম্ভ হল, কপালে বিন্দু বিন্দু ঘাম। আমার পাশে আবার তবলার বোল শুরু হয়েছে। এখন আওয়াজটা রীতিমতো ভৌতিক বলে মনে হচ্ছে। অনেকেরই এ অবস্থায় এভাবে হাত কাঁপতে পারে, যদিও আমার কাঁপছে শুধু বুক। জীবনলাল, জীবনলাল, জীবনলাল। 3 বার পরপর অতি আস্তে উচ্চারণ হল নামটা। মৃগাঙ্কবাবুর ঠোঁটটা নড়ল কিনা তাও ভালো করে বুঝতে পারলাম না। এসেছেন? আপনি এসেছেন? প্রশ্ন এলো আমাদের চমকে দিয়ে আমাদের পিছন থেকে। এইবারে বুঝলাম নিত্যানন্দের ভূমিকাটা কি। মৃগাঙ্কবাবু নিজে এই অবস্থায় কথা বলেন না, হয়তো বলা সম্ভবই না। এসেছি। ফেলুদার গলা, খাতায় লেখা হয়েছে, ফেলুদা সেটাই পড়ে বলেছে। আমার চোখ মৃগাঙ্কবাবুর হাতের দিকে গেল। পিছন থেকে প্রশ্ন এলো, তুমি কোথায় আছো? কাছেই। পড়ে বলল ফেলুদা, কতগুলি প্রশ্ন তোমাকে করা হবে, সেগুলোর জবাব দিতে পারবে? পেন্সিল নড়ল। পারব। পড়ে বলল ফেলুদা, সিন্দুক খুলে টাকা নিল কে? আমি। তোমাকে যে হত্যা করল তাকে দেখেছিলে? হ্যাঁ। চিনেছিলে? হ্যাঁ। কে সে? বাবা। কিন্তু কিভাবে খুনটা করা হলো সেটা আর জানা হলো না, কারণ প্রশ্নটা হবার সঙ্গে সঙ্গে এতেই হবে বলে ফেলুদা উঠে দাঁড়াল। তারপর আমার দিকে ফিরে বলল, তোপসে, ওই লণ্ঠনটা আনো তো, দরজার বাইরে রাখা রয়েছে, আলো বড্ড কম। আমি ভ্যাবা চাকা। লণ্ঠনটা এনে টেবিলের উপরে রাখলাম। ফেলুদা মৃগাঙ্কবাবু সামনে থেকে কাগজটা তুলে নিল। তারপর উত্তরগুলোর দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে বলল, মৃগাঙ্কবাবু, আমার মনে হচ্ছে আপনার এই আত্মাটি এখনো ঠিক ত্রিকালজ্ঞ হয়ে উঠতে পারেনি, কারণ প্রশ্নোত্তরে কতগুলো গোলমাল পাচ্ছি। মৃগাঙ্কবাবু কটমট করে ফেলুদার দিকে চাইলেন, যেন এক চাহনিতে ফেলুদাকে ভস্ম করবেন। ফেলুদা তাকে অগ্রাহ্য করে বলে চলল, যেমন তাকে জিজ্ঞেস করা হচ্ছে সিন্দুক খুলে টাকা নিল কে? উত্তর হচ্ছে আমি। কিন্তু সিন্দুকে তো টাকা ছিল না মৃগাঙ্কবাবু। ম্যাজিকের মতো মৃগাঙ্কবাবুর মুখ থেকে ক্রোধের ভাবটা চলে গিয়ে সেখানে দেখা দিল সংশয়। ফেলুদা বলল, টাকা ছিল না এই কারণে যে সিন্দুক খুলেছিল জীবনলাল নয়, খুলেছিল প্রদোষচন্দ্র মিত্র। অবশ্যই জীবনবাবু এই ব্যাপারে আমাকে সাহায্য করেছিলেন। তিনিই মাঝরাত্রিরে দরজা খুলে আমাকে ঢুকতে দেন। তিনিই বলে দেন যে তার বাবার বালিশের তলায় থাকে সিন্দুকের চাবি। ভোলানাথবাবু আর শ্যামলালবাবুকে বাঁধার ব্যাপারে অবশ্যই তিনি আমাকে সাহায্য করেন। যাই হোক, সিন্দুকের টাকার বদলে যেটা ছিল সেটা হলো, ফেলুদা পকেট থেকে আর একটা কাগজ বের করল। এটাও খাতার কাগজ, এটাতেও পেন্সিল দিয়ে লেখা। এই কাগজটাই, বলল ফেলুদা, শ্যামলাল বাবুর কাছ থেকে চেয়ে আমি পাইনি। এটা প্রয়োজন হয়েছিল এই কারণে যে মৃগাঙ্কবাবুর সততা সম্বন্ধে আমার মনে সন্দেহ উপস্থিত হয়েছিল, আর সেটা একেবারে প্রথম দিনের সাক্ষাতের পর মুহূর্তেই হয়েছিল। আমার সঙ্গে আলাপ হওয়ার পর মুহূর্তেই তিনি ভান করলেন যে আমার নাম এবং পেশা তিনি অলৌকিক উপায়ে জেনে ফেলেছেন। আসলে এগুলো কিন্তু তাকে আগেই জানিয়ে রেখেছিলেন তুলসীবাবু, তাই নয় তুলসীবাবু? তুলসীবাবু এর মধ্যে কখন যে অন্ধকারে ঘরে ঢুকে মোড়ায় বসেছেন তা দেখিইনি। ভদ্রলোক ফেলুদার কথায় ভারী অপ্রস্তুত হয়ে আমতামতা করে বললেন, মানে আপনার মনে যদি একটু ভক্তিভাব জাগে। ফেলুদা তাকে থামিয়ে বলল, দোষ আমি আপনাকে দিচ্ছি না তুলসীবাবু, আপনি তো আর নিজেকে মহৎ প্রতিপন্ন করার চেষ্টা করেন না, কিন্তু ইনি করেন। যাই হোক, এই ভণ্ডামির গন্ধ পেয়েই আমি কাগজটা পেতে বদ্ধপরিকর। আমার আশা ছিল শ্যামলালবাবুর সম্পর্কে কয়েকটা খটকার উত্তর আমি এই কাগজে পাব। প্রীতপের আলোতে বুঝতে পারলাম মৃগাঙ্কবাবুর কপাল ঘেমে গেছে।
ফেলুদা কাগজটা আলোয় ধরে বলল, দুর্লভ মল্লিকের আত্মা। এই কাগজে তার ছেলের কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন। প্রশ্নগুলো মুখে করা হয়েছিল, তাই এতে লেখা নেই, কিন্তু উত্তরগুলো থেকে প্রশ্নগুলো অনুমান করা যায়। আমি উত্তরের পাশে পাশে সেগুলো লিখেছি এবং সেইভাবেই পড়ে শোনাচ্ছি। আমার ভুল হলে সংশোধন করে দেবেন মৃগাঙ্কবাবু। মৃগাঙ্কবাবুর দ্রুত নিঃশ্বাসে প্রদীপের শিখা কেঁপে কেঁপে উঠছে। ফেলুদা পড়া আরম্ভ করল। 1 নম্বর প্রশ্ন, আমার শত্রুকে? উত্তর, ঘরেই আছে। সে কি আমার মৃত্যু কামনা করে? না। তবে কি চায়? টাকা। টাকা রক্ষার উপায় কি? সিন্ধুকে রেখো না। কোথায় রাখব? মাটির মিছে। কোনখানে? বাগানে। বাগানের কোথায়? উত্তরে। উত্তরে কোথায়? আম গাছের নিচে। কোন আম গাছ? দেয়ালের ফাটলের ধারে। ফেলুদা এবার হাতের কাগজটা টেবিলের ওপরে রেখে বলল, শ্যামলালবাবুর পায়ের তলায় মাটি এবং গায়ে মশার কামড় দেখে মনে হয়েছিল তিনি কোনো কারণে বাগানে গিয়ে সেখানে কিছুটা সময় কাটিয়েছেন। আজ জানি তিনি এই কাগজের অর্থাৎ মৃগাঙ্কবাবুর নির্দেশ অনুযায়ী সিন্দুক থেকে টাকার বাক্স বার করে মাটিতে পুঁততে গিয়েছিলেন। টাকা লুকিয়ে রাখার এই প্রাচীন পন্থা শ্যামলালবাবুর মনোপুত হবে এটা মৃগাঙ্কবাবু বুঝেছিলেন। এই টাকার ওপর মৃগাঙ্কবাবুর লোভ অনেক দিনের, কিন্তু বিশ্বস্ত ভোলানাথ যদ্দিন আছেন তদ্দিন সিন্দুকের নাগাল পাওয়া অসম্ভব। প্রথমে চেষ্টা করেছিলেন ভোলানাথ বাবুর ওপর শ্যামলালের সন্দেহ ফেলে তাকে হটানোর, সেটা সফল হয়নি। কিন্তু সেই সময় আশ্চর্য সুযোগ এসে যায়। শ্যামলালবাবু নিজেই মৃগাঙ্কবাবুকে ডেকে পাঠান আত্মা নামানোর জন্য। মৃগাঙ্কবাবু তার আশ্চর্য বুদ্ধি বলে 1 ঢিলে 2 পাখি মারেন। শ্যামলালের ঘরের লোককেই শ্যামলালের শত্রু করে দেন এবং টাকার বাক্স সিন্দুক থেকে বার করিয়ে বাগানে আনান। সেই বাক্স কাল সন্ধেবেলা। একটা শব্দ শুনে পিছন ফিরে দেখি ভাগ্নে বেঞ্চি ছেড়ে দরজার দিকে একটা লাফ মেরেছে, কিন্তু ঘর থেকে বেরোনো আর হলো না, কারণ 2টো শক্ত হাত তাকে বাঁধা দিয়েছে। এবার হাতের মালিক ভাগ্নে সমেত ভিতরে ঢুকলেন। আরে বাস, এ যে সুধাকর দারোগা। দারোগা বলেন, বাক্সটা পেয়েছি মিস্টার মিত্তির, একটা ট্রাঙ্কের মধ্যে কাপড়ের নিচে রাখা ছিল। মনীষ, দাও তো। একজন কনস্টেবল একটা স্টিলের বাক্স নিয়ে ঘরে ঢুকে সেটাকে টেবিলের উপরে রাখল। এর ডালা তো ভেঙেই ফেলা হয়েছে দেখছি, বলল ফেলুদা। বাক্স খুলতেই লণ্ঠন আর পিদ্দিমের আলোয় তাড়া তাড়া 100 টাকার নোট দেখেই বুঝলাম এত টাকা আমি একসঙ্গে কখনো দেখিনি। কিন্তু খুন! হঠাৎ চিৎকার করে উঠলেন মৃগাঙ্কবাবু। খুন করল কে? খুন তো আমি করিনি। খুন একজনই করেছে মৃগাঙ্কবাবু, এবং তারও নাম প্রদোষচন্দ্র মিত্র। খুন হয়েছে আপনার ভণ্ডামি, আপনার শয়তানি, আপনার লোভ। এর কোনোটাই আর কোনোদিনও মাথা তুলতে পারবে না, কারণ সকলেই জানবে যে আপনি আজ অপূর্ব ক্ষমতা বলে একটি জীবন্ত ব্যক্তির আত্মাকে পরলোক থেকে ডেকে আনেছেন আপনার এই ঘরে। আসুন, জীবনলাল মল্লিক। এবার সামনের দরজা দিয়ে ঢুকলেন জীবনলাল মল্লিক। তাকে দেখেই মৃগাঙ্কবাবু যে কথাটা বলে আর্তনাদ করলেন, সেটা লালমোহনবাবুর বিশ্বাস হা হতস্মি। কিন্তু আমি যেন শুনলাম, হায় হাতে হাত কড়া। অবশ্যই হাতে হাত কড়া পড়েছিল ঠিকই। সুধাকরবাবু শুধু একটা অভিযোগ করলেন ফেলুদাকে, মিছি মিছি 2টো পুকুরে জাল ফেলালেন আমাদের দিয়ে। কি বলছেন সুধাকরবাবু? বলল ফেলুদা। জীবনলাল খুন হয়েছে এ ধারণা সকলের মনে বদ্ধমূল না হলে মৃগাঙ্কবাবুর ভণ্ডামি হাতে নাতে ধরব কি করে? জীবনলাল খুনের ব্যাপারটা শুধুমাত্র মৃগাঙ্কবাবুকে শায়েস্তা করার জন্য, একেবারে প্ল্যান করে ভাঁওতা। এদিকে আমি আর ফেলুদা, আর ওদিকে লালমোহনবাবু ও ভোলানাথবাবু চলে যাওয়া মাত্র ভদ্রলোক বাগান থেকে উঠে বাড়িতে ফিরে গিয়ে দোতলার পিছন দিকের একটা গুদাম ঘরে গা ঢাকা দেন। যাবার পথে ঠাকুমা দেখে ফেলেছিলেন, কিন্তু সেটা ফেলুদা ম্যানেজ করে। আজ সন্ধ্যায় তিনি আবার বাড়ি থেকে বেরিয়ে আসেন মৃগাঙ্কবাবুর বৈঠকের শেষে আত্মপ্রকাশ করবার জন্য। সেই সময়ে বাঁশবনে দূর থেকে আমাদের দেখে বাদুড়ে কালী মন্দিরে ঢুকে মরা সেজে পড়ে থাকতে হয়। রাত্রে খাবার সময় তুলসীবাবু কাঁচুমাচু ভাব করে ফেলুদাকে বললেন, আপনি আমার উপর অসন্তুষ্ট হননি তো? অসন্তুষ্ট? বলল ফেলুদা। আপনি আমাকে কতটা হেল্প করেছেন জানেন?
লোকটা সেদিন আমার নাম নিয়ে হেয়ালি না করলে তো ওর উপর আমার সন্দেহই পড়তো না। আমার তো আপনাকে ধন্যবাদ দেওয়া উচিত। আজ জীবনলাল আমাদের বাড়িতেও খাচ্ছিলেন। বললেন, আমি বেরোবার আগে বাবাকে প্রণাম করে এলাম। কি মনে হলো জিজ্ঞেস করল ফেলুদা। তাজ্জব্য না গেলাম ভদ্রদ্দি। আমার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন, ব্যবসা কেমন চলছে? লালমোহনবাবু এতক্ষণ মাছের মুড়ো চিবোচ্ছিলেন বলে কিছু বলেননি। এবার তুলসীবাবুর দিকে ফিরে বললেন, তাহলে কালকের ইয়েটা হচ্ছে বই কি? এখন তো আর কোনো বাধা নেই। ভেরি গুড, আমার ইয়েটাও রেডি আছে। শোনার জন্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নতুন গল্পের আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। মন্তব্যে জানিয়ে দিন ফেলুদার কোন গল্পটি আপনি পরের বার শুনতে চান। আবার শোনাব নতুন রহস্যের কাহিনী। ততদিন ভালো থাকুন, রহস্যে থাকুন।